Welcome all of you to today's evening session. আজকে আমাদের ক্যান্ডিড মিউজিক আড্ডাতেই আমি এটা রেখেছি, বাট সাডেনলি একটা জিনিস আমার মনে হলো, আই উইল টক অ্যাবাউট ফিউ থিংস টুডে অ্যান্ড দেন উই উইল ডিসকাস দ্য আদার থিংস অ্যাজ ওয়েল। আমরা যখন সিনেমা নিয়ে কথা বলি, মানে আমরা যারা মানে সিনেমার লোকেদের মাঝখানে যখন আমাদের কথা হয় যে খুব হাই লেভেলে একাডেমিক সিনেম্যাটিক লেভেলে বা সেরকম খুব একটা ওয়ার্ল্ড সিনেমার লেভেলে যখন কথা হয়, তখন we discuss the name of Satyajit Ray. Obviously, it's a very common name for many people. But আরেকজনের নাম যার নামটা অতটা নেওয়া হয় না, বাট যারা আমরা তাদের সিনেমা দেখে প্রচন্ড, আমি পার্সোনালি ডিপলি ইন্সপায়ার্ড। প্রথম যখন আমি মেঘে ঢাকা তারা দেখেছিলাম, ইট জাস্ট ব্লু মি। মানে এটা এত সুন্দর একটা সিনেমা ছিল, আই ওয়াজ মেসমারাইজড বাই দ্য মুভি। যে বাংলাতে এরকম ধরনের সিনেমা হয়েছে, স্টিল পিপল ডোন্ট টক অ্যাবাউট ইট। তারপর আমি তিতাস একটি নদীর নাম দেখলাম, পরে আমি যখন রবার্ট অল্টম্যানের ন্যাশভিল দেখলাম, তখন আমি দেখলাম যে আমাদের একজন ডিরেক্টর এমন ছিলেন যিনি এরম ভাবে ন্যারেটিভ নিয়ে খেলা করেছে। তো সেরকম একজন হচ্ছে ঋত্বিক ঘটক, এবং আমি পার্সোনালি আমি এটা বারবার বলেছি, মেনশন করেছি, আমার ফ্রেন্ড সার্কেলেও আমি বলে থাকি। আমি সবসময় বলি, বাংলা সিনেমা বা ওয়ার্ল্ড সিনেমা, ইন্ডিয়ান সিনেমা হিসাবে যদি আমাদের ওয়ার্ল্ড সিনেমার কাছে নিয়ে যেতে হয়, দুটো নামকেই আমাদের রেসপেক্ট করা খুব দরকার। আমাদের বাংলায় আরো ডিরেক্টর ছিলেন, বাট ঋত্বিক ঘটক অ্যান্ড সত্যজিৎ রায়, ইভেন ফর মি, আই মেনশন ইট এগেইন অ্যান্ড এগেইন, সত্যজিৎ রায়ের থেকেও কোনো কোনো জায়গায় আমি বলবো ঋত্বিক ঘটকের ক্ষেত্রে আর্টিস্টিক এক্সপ্রেশন যদি আমি বলে থাকি, সেটা ডেপথ আরো অনেক বেশি। এবং আর্টিস্টিক্যালি যদি আমি বলি, সেখান থেকে ঋত্বিক ঘটক যেন সত্যজিৎ রায়কে ছাপিয়ে গেছে আর্টিস্টিক্যালি যদি আমি বলি। বাট সত্যজিৎ রায় ওয়াজ মোর অর্গানাইজড, কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে হবে, একটা প্রেজেন্টেবল ম্যানার কি করতে হবে, কোন জায়গায়, কোন এনভায়রনমেন্ট, কোন ডেমোগ্রাফিকের মধ্যে আমি এই সিনেমাটা নিয়ে যাবো। হি টুক কেয়ার অফ অল দিস থিংস, রাইট? ওয়েন হি ওয়াজ মেকিং আ মুভি, জেনারেলি হি ওয়াজ টেলিং গ্রেট স্টোরিজ। আমাদের হিউম্যান ইমোশনস প্রচুর আছে, আমি কিন্তু ভার্সেস বলছি না। আই স্ট্রিক্টলি ফরবিড ইচ অ্যান্ড এভরি ওয়ান যখনই কথা বলে আমার সাথে, দে ব্রিং অল দিস থিংস, যে সত্যজিৎ রায় ভার্সেস ঋত্বিক ঘটক, আই নেভার টক অ্যাবাউট দ্যাট, or I never mention that. In fact, they are both respectable people for us, এবং তারা তাদের নিজের ওয়েতে দারুণভাবে করেছে। এখন সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যদি আমি দেখি, হলিউড ইনফ্লুয়েন্স প্রচন্ড আছে, ইউরোপিয়ান সিনেমার ইনফ্লুয়েন্স আছে, স্পেশালি নিউ রিয়ালিজম, আমাদের ভিতরিও দেসিকা অ্যান্ড অল দিস পিপল, ফেলিনি, রসলিনি, বিশেষ করে রসলিনি, ভিতরিও দেসিকা, এদের ইনফ্লুয়েন্সটা রয়েছে। নিউ রিয়ালিজম, নোবেল ভাগেরও কিছু আছে, বাট মোস্টলি ইতালিয়ান নিউরিয়ালিজম, এবং তার সাথে সাথে ব্রিটিশ কিছু সিনেমা, ব্রিটিশ লিটারেচার, আই উইড সে, লিটারেচার বা ব্রিটিশ সিনেমা, এবং হলিউড, মোস্ট ইম্পর্টেন্টলি হলিউড, যেটা সত্যজিৎ রায়ের উপর ইনফ্লুয়েন্স থেকেছে। And when if we look at Ritwik Ghatak, it's a very different zone altogether. বাট সত্যজিৎ রায়ের সিনেমার ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে সেটা এত সুন্দরভাবে করা, ওই যে বললাম ইউনিভার্সাল হিউম্যান ল্যাঙ্গুয়েজে। ফর এক্সাম্পল, সেটা যখন আমাদের বাংলার কালচারের একটা স্টোরি, যাতে ইউনিভার্সাল অ্যাপিল আছে, কারণ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছেন, তখন তো তিনি আর আমাদের সবার জন্যই লিখছেন, পুরো হিউম্যানিটির জন্যই লিখছেন, মানুষের জন্য লিখছেন। মেবি দ্য ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি, অর দ্য ল্যাঙ্গুয়েজ মাইট বি ইংলিশ অলসো, but people can belong to any culture and they can still relate to the deep human emotions that have been portrayed in these stories. সেটা পোয়েট্রি হতে পারে, স্টোরিজ হতে পারে, মিউজিক হতে পারে, ড্রামা হতে পারে, অপেরা হতে পারে, হোয়াট এভার ইট ইজ। We are just using the Bengali language to express, but the way, the effect it is giving the audience, uh, the effect it is giving to the audience, that work of art, that's something you cannot take away, right? And that is universal, and that is universal human emotions. সো যখন আমার সেটা বার্লিনালে যেতে যাচ্ছে, তখন সেটাও রেসপেক্টেড হচ্ছে, ভেনিসে যাচ্ছে রেসপেক্টেড হচ্ছে, সব জায়গাতেই হয়েছে, ফ্রান্সে হয়েছে, ইভেন গোপিকা অ্যান্ড বাঘবাইন ইরানেও অ্যাকসেপ্টেড হয়েছে, বিকজ চিলড্রেন ফিল্মের কালচারটা, দের ইজ আ লট অফ ফ্লেভার অফ চিলড্রেন ফিল্মস। সো গোপিকা অ্যান্ড বাঘাবাইনও সেখানে অ্যাকসেপ্টেড হয়েছিল। তো সেই ধরনের তিনি জানতেন কোন ডেমোগ্রাফিকে উইচ মুভিটাকে, এবং আমরাও প্রচুর রিসার্চ করেছি, উই ক্যান রিলেট টু ইট হাউ স্মার্ট হি ওয়াজ ইন দ্যাট। whereas সেই নিরিখে যদি আমি ঋত্বিক ঘটকের কথা বলি, he focused on making the movies. He didn't think about anything else. He didn't think about the laurels.
কি পুরস্কার কে দিচ্ছে, কে পাচ্ছে, দেন বলা। কিন্তু সিনেমা বুঝতে কোনো কার্পণ্য নেই। তো সেখান থেকে আমি যদি সিনেমার ইনফ্লুয়েন্সের কথা বলি, আমি ব্রেকথের ফোর্থ ওয়াল ব্রেকিং, সেই থিয়েটারের মধ্যে যে ব্যাপারটা আছে, আমি কোনো কোনো জায়গায় সেখানে হিন্ট পাচ্ছি। থিয়েটার থেকে সিনেমার অ্যাক্টিং এর মধ্যে যাওয়ার যে ব্যাপারটা থাকবে। এবং আমি আজকে খুব ছোট একটা সেশন করব, বিকজ হোয়াট অকার টু মি ইজ, এই সেশনটা করতে গিয়ে ইট ক্যান বি অ্যান ইন্ট্রোডাকশন টু আ ডিফারেন্ট সিরিজ, নিউ সিরিজ, যখন আমরা সিরিজ করে করছি, ইট ক্যান বি অ্যান ইন্ট্রোডাকশন টু আ নিউ সিরিজ, যেখানে আমরা we'll talk about Bengali filmmakers, classical Bengali filmmakers. We have talked a little bit about Satyajit Ray. We will talk about his works also in different aspects, through different perspectives. We will talk about Ritwik Ghatak also. We will talk about Tapon Sinha, Mrinal Sen, and all these people. But most importantly, we will talk a lot about Satyajit Ray and Ritwik Ghatak's work, and also Tapon Sinha's work. বিকজ আমরা দেখবো কখনো পোয়েট্রির যে আমাদের ইনফ্লুয়েন্সটা আছে, দুজনকে ইনফ্লুয়েন্স করেছে। আবার বেটোভেনের মিউজিক যদি আমি বলি ইনফ্লুয়েন্স করেছে, আইজেনস্টাইন বা রাশিয়ান সিনেমা মন্তাজ যখন আমাদের তৈরি হয়েছে। আমি আই জাস্ট ডিক্লেয়ার টুডে, উই অলরেডি মেনশন টুডে দ্যাট উই আর গোয়িং টু ডু অ্যান ইন্ট্রোডাকশন episode on editing. We will talk about the art of editing, where we will talk about Eisenstein, montage কিভাবে হলো, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন and then he became a film director. We'll talk about montage theory. We will talk about Pudovkin. We'll talk about Kuleshov. Kuleshov did an experiment, juxtaposition of shots. হিচককের একটা খুব সুন্দর ভিডিও আছে, পারলে আমি আজকে দেখাবো, আদারওয়াইজ উই উইল শিফট ইট টু দ্য এডিটিং পোর্শন, যেখানে দুটো শট, আমার এক্সপ্রেশন দু রকম আছে বা ভ্যারি করছে, সেই শটটাকে যদি কেটে কেটে আমি দুটো শটকে জাক্সটাপোজ করি, দ্যাট গিভস এ ডিফারেন্ট মিনিং। তো হয়তো এইখানে আমার কাছে একটা শর্ট আছে, একটা সিন হয়তো আমি শুট করেছি, আই এম টকিং অ্যাবাউট দ্য এডিটিং পার্ট অলসো। একটা সিন হয়তো আমি শুট করেছি, আমি সেটাকে তিনটে টুকরে ভাগলাম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তিনটে টুকরে আমি ভাগ করলাম। দ্যাট ইজ এ সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, বিকজ এডিটিং প্লেজ a big role in the cinematic language. It can either break or make a movie. এবং ডকুমেন্টারিতে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, when you make a documentary, in most of the cases, even in all the cases, if it is not in the most of the cases, the film is made on the documentary table, on the editing table. যখন we are making the documentary on the editing table, you are making the film, for me at least, because I started with making a lot of documentaries and short films. So I know the importance of editing, and I do a very complex editing. Sometimes people tell me, how do you do this kind of complex editing? Because it comes very naturally to me, because I have played with it for a long time, so it takes a lot of time. You need to involve yourself a lot, you need to really engage yourself to that entire process. And also music, art, poetry, painting, whatever it is, whenever you are exposed to all these media or different works of art, then that changes you as a human being. It depends on the rhythm, it depends on your taste, it depends on how you want to express, how you want to portray a certain kind of scene. For example, একটা শুট করে, যেটা আমি বলছিলাম যে একটা শুট, একটা সিনেমা শুট হলো, সেখানে আমি তিনটে টুকরে ভাগ করলাম, রাইট? এবার তার মাঝখানে এক একটা করে টুকরের পরে যদি আমি এক একটা করে সিন রাখি, তাহলে সেই পারমুটেশন কম্বিনেশন করে আই ক্যান টেল ইউ যে ওই দুটোকে জাক্সটাপোজ করার ফলে সেটার মানে এক্সপ্রেশনটা কি হচ্ছে। এবার ফর এক্সাম্পল যেটা হয় আমাদের বলিউডের কথা আমি ধরি না কেন, আই জাস্ট ইগনোর ইট কমপ্লিটলি। সো বিকজ দেয়ার ইজ নো এডুকেশনের কোয়ালিটি সেরকম খুব একটা নেই, বা আর্টিস্টিক কোয়ালিটি সেরকম খুব একটা নেই। সিনেমা নিয়ে যে একটা ডেপথ নিয়ে আর্টিস্টিক ও সাইন্টিফিক লেভেলে চিন্তা করা, দু একজন কতিপয় করে, তারা নিজের বাড়ির মধ্যে করে, রুলিং ক্লাস বলে তারা নিজেদের মধ্যে রাখে, আর অডিয়েন্সের কাছে যখন তারা দেয়, একটা খুব নোংরা ভাবে, একটা খুব তাচ্ছিল্য করে দেয়। সো ওই এডুকেশন এতদিন পর্যন্ত দিত, এরপরে আস্তে আস্তে চেঞ্জ হবে। সো একটা একাডেমিক লেভেলে ডিসকাশন হবে, ফিলোসফি, এস্থেটিক্স নিয়ে হবে, টেস্টটাকে একটু ইমপ্রুভ করে সিনেমা অ্যাপ্রিসিয়েশন, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, সেগুলো বলিউডের ক্ষেত্রে খুব হয় না। এনভায়রনমেন্ট এমন পলিউটেড করে রেখেছিল বিকজ অফ দ্য টপ ম্যানেজমেন্ট অলসো। সো যার জন্য আর কি অনেকে করতে পারেনি, থ্রাইভ করতে পারেনি, অনেক গ্রেট ট্যালেন্ট থিওরিটিশিয়ান সেরম ছিল না। আমরা যখন লোক পরিচিত, আমাদের গুলো খালি চুরি করেছে বা চেষ্টা করেছে চুরি করার, বিকজ দে আর মানে ইনসাইডে কমপ্লিটলি ভয়েড। ভয়েড থেকে তো হবে না, স্কারসিটি মেন্টালিটি, and it should be done from an abundance mentality. এবার ঋত্বিক ঘটকের একটা অ্যাবান্ডেন্স মেন্টালিটি ছিল, সত্যজিৎ রায়েরও ছিল। সত্যজিৎ রায় what he could do is channelize করে he could present it to the entire world. আর ঋত্বিক ঘটকের ক্ষেত্রে খুব স্ক্যাটার্ড হয়ে গেছে। ফর এক্সাম্পল,
তার যে সিনেমা বাঙালিয়ানা অনেক বেশি, সত্যজিৎ রায়ের থেকে অনেক ক্ষেত্রে বাঙালিয়ানা অনেক জায়গায় বেশি, আর্টিস্টিক এন্ডেভার প্রচন্ড বেশি, ইউজ অফ থিংস যেরকমভাবে সাটল ওয়েতে হচ্ছে খুব ভালো। কিন্তু সত্যজিৎ রায় যেটা করেছেন ব্লেন্ড করে খুব স্মুথলি একটা জায়গায় নিয়ে যাওয়া, মানে একটা কমপ্লিট প্যাকেজ মনে হচ্ছে সিনেমাটা দেখে। ঋতিক ঘটকের ক্ষেত্রে শুরুর দিকে যখন আমরা দেখছি তখন সিনেমাগুলো কিন্তু সুন্দর, দারুণ অ্যাক্টিং, দারুণ প্যাকেজিং, খুব সুন্দর। পরের দিকে যখন আমি দেখছি হি মেড ইট উইথ লট অফ কনস্ট্রেন্টস অলসো, দুজনেরই কনস্ট্রেন্ট ছিল, বাট ঋত্বিক ঘটকের কনস্ট্রেন্টটা বা এগেনস্ট অল অডস তার কনস্ট্রেন্টটা আরো বেশি ছিল, সেটা আর্টিস্টিক একটা মোটিভেশনও দিয়েছে, পুশও করেছে। বাট কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল কোয়ালিটি যেটা সেটা একটু সাফার করছে, এডিটিংটা হয়তো প্রপার হলো না, সাউন্ড রেকর্ডিংটা প্রপার প্রপার হলো না, বাট হি কুড আন্ডারস্ট্যান্ড দ্য সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বললাম তিনটে টুকরো করে একটা শর্ট করে জাক্সটাপোজ করছি। কুলেশভ ওয়ার্কড অন দ্যাট, কুলেশভ অ্যাকচুয়ালি রাশিয়াতে যেটা হয়েছিল, জার্মানিতে আমি যেমন ব্রেকতের কথা বললাম, আরো অনেক ফিল্ম মেকার ছিল, আমি পরে আস্তে আস্তে ডিটেলে যখন ফিল্ম মুভমেন্টস নিয়ে আলোচনা করবো তখন আই উইল টক অ্যাবাউট দ্যাট। বাট রাশিয়াতে যেটা হয়েছিল, রাশিয়াতে এই যে সিনেমাকে ভেঙে ভেঙে মন্তাজ বা শর্টস গুলো করে জাক্সটাপোজ কিভাবে করব, সেটা যে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে, আজকে যেটা আমরা মডার্ন সিনেমা দেখছি সেটা অনেকটাই রাশিয়ান এই থিওরি গুলো থেকে এসছে। আগে আমাদের ডিডব্লিউ গ্রিফিক এরা সব ক্লোজ আপ তৈরি করছিল, যদি আমি দেখি লিঙ্কনকে নিয়ে অনেক মুভি আছে, হ্যাঁ তো সেখানে দেখানো হচ্ছে তো বার্থ অফ এ নেশন বলে একটা মুভি আছে যেখানে লিঙ্কনকে নিয়ে একটা সাইলেন্ট মুভি করা হয়েছে। তো সেখানে কতগুলো তখন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হচ্ছে ভিজুয়ালি, যে আমার কোন শটটা করলে আমি কিভাবে করব, কোন শটটা কত দূর থেকে যাব, লং শট হয়েছে এখন যখন আমাদের কাছে আছে মিড শট, লং শট, এক্সট্রিম লং শট, ক্লোজ আপ, অনেক কিছু আছে, উই হ্যাভ আ লট অফ ভ্যারাইটি অফ শটস। বাট প্রত্যেকটার একটা এসেন্স আছে, সিগনিফিকেন্স আছে, এবং আর ডিরেক্টর নোজ অর দ্য সিনেমাটোগ্রাফার নোজ অর আ সিনেমাটোগ্রাফার আন্ডার দ্য গাইডেন্স অফ আ গ্রেট ডিরেক্টর নোজ যে কোন শটটা কোন জায়গায় ইউজ করলে আমি পারফেক্টলি একটা অ্যাচিভ করতে পারবো একটা ইমোশনাল থিং। গ্রেট পিপল নো, অথর যদি আমি বলি, অথর বলি বা গ্রেট ডিরেক্টরস বলি, দে নো, because we have talked a lot about it. When I talk to my filmmaker friends, especially abroad, then we have discussed extensively about all these things. কখন একটা ক্লোজ আপ করতে হবে এই নিয়ে আমরা থিওরিটিক্যাল পেপার লেখার কথা ভেবেছি আর কি, এবং লিখেওছি ইনফ্যাক্ট 15 to 10 15 pages we have actually scientifically aesthetically talked about the importance of close up in a movie, dissecting different directors and their works, so different things, different aspects of it. সেখানে যখন হয়, যখন আমাদের রাশিয়ান থিওরিতে আমরা গেলাম, দেন উই লুক অ্যাট আইজেনস্টাইনস ওয়ার্ক। আইজেনস্টাইনকে নিয়ে সত্যজিৎ রায়ও খুব ইনফ্লুয়েন্স ছিলেন, তিনি তার স্কেচও করেছেন, উই হ্যাভ সিন। আমি যখন সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলেছিলাম, আই থিঙ্ক আই হ্যাভ শোন ইউ দ্য স্কেচেস অফ আইজেনস্টাইন, যেটা আমরা দেখতে পাই তার নোটবুকে, তার বইতেও পাবলিশ আছে। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য মুভিজ অফ ঋত্বিক ঘটক, ইউ উইল সি হাউ আইজেনস্টাইনের যে এসেন্সটা সিনেমার মধ্যে, একটা রেবেলিয়ন, সোশ্যাল কমেন্ট্রি যেগুলো ছিল, ব্যাটেলশিপ পোটেমকিন যখন হয় তখন সেটা একটা দারুণ সোশিও পলিটিক্যাল একটা সিগনিফিকেন্স ছিল সিনেমাটা। স্টেয়ার কেস সিকোয়েন্সটা খুবই, মানে ওডেসা স্টেপ সিকোয়েন্সটা খুব বিখ্যাত একটা সিকোয়েন্স যখন আসছে, সেটা আবার ইনটাচেবলস একটা মুভিতে ওরা ইন্সপায়ার হয়ে কপি করেছিল। বাট সেগুলো তো ছিল, সেগুলো তো ইন্সপিরেশনের একটা ব্যাপার হলো। বাট সেই টাইমে যেটা হয়েছিল যে আইজেনস্টাইনের সোশিও লেনিনের একটা ইন্টারেস্ট ছিল সিনেমার প্রতি। লেনিন ওয়াজ ভেরি ফন্ড অফ মুভিজ, এবং মুভিজ অ্যাজ আ মিডিয়াম, সেটা যে মাসকে কিভাবে এডুকেট করতে পারে বা এন্টারটেন করতে পারে বা ইনফ্লুয়েন্স করতে পারে, ইফ আই সে সো, ইনফ্লুয়েন্স করার জন্য যে একটা বড় ভূমিকা আছে সেটাকে লেনিন কিন্তু অস্বীকার করেনি। তো আমাদের রাশিয়াতে যখন হয়েছে তখন মানে আইজেনস্টাইন দারুণ কাজ করেছেন। আম, একটা আমি বললাম জাস্ট এটা, এছাড়া আরো আছে, আলেকজান্ডার নেভস্কি আছে, আরো খুব সুন্দর সুন্দর মুভি আছে। আম, জিগা ভার্তভ বলে একজন ছিলেন, যার মধ্যে ম্যান উইথ দ্য মুভি মুভি ক্যামেরা বলে একটা আছে, যেখানে জাস্ট একটা লোক ক্যামেরা নিয়ে চলে গেছে, শুট করছে। মানে আমরা যেমন ক্যামেরা নিয়ে গিয়ে শুট করি না আজকে, what I why I want to mention this again and again, when we were very small, actually we বলবো না, আমিই বলবো, আমার একটা সিনেমার পোকা ছিল, মানে আমি একটু পাগল ছিলাম সিনেমার জন্য ছোট থেকেই। সায়েন্স নিয়ে থাকলেও আই ওয়াজ কন্টিনিউয়াসলি ইনভলভড ইন সিনেমা, মিউজিক, ওয়ার্ল্ড সিনেমা, ওয়ার্ল্ড মিউজিক ফ্রম আ ভেরি আর্লি এজ, মানে প্রডিজি অনেকে বলতো, তো ইটস লাইক দ্যাট, বাট আই ডোন্ট কনসিডার মাইসেলফ দ্যাট, বাট আই স্টিল ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্যাট। তো যখনই কোনো ক্যামেরা আসতো, ডিজিটাল ক্যামেরা, আমি ডিজিটাল ক্যামেরা খুব কম বয়স থেকে ইউজ করেছি। তো ডিজিটাল ক্যামেরা যখনই আসছে টু টেক পিকচার্স, টু টেক শুট মুভিজ, সে ছোট ক্যামেরায়, ছোট প্রথম ডিজিটাল ক্যামেরা এসছে তখন ইট ওয়াজ লাইক 3 মেগাপিক্সেল অ্যারাউন্ড, অ্যান্ড আই ওয়াজ ইউজিং দ্যাট অ্যাট দ্যাট টাইম।
তারপরে অ্যানালগ ক্যামেরা তো প্রচুর করেছি, সেই ওয়াশ করে কোডাক বলি, ইয়াসিকা বলি, আরো অনেক ক্যামেরা ছিল যেগুলো নিয়ে বিভিন্ন ক্যামেরা আই ইউজ টু জাস্ট ওপেন দ্য ক্যামেরা, আই ইউজ টু সি what is the intricate details inside the camera, how the like I was very interested in physics, so how the reflection process works, refraction how it works, and when I take the picture, what is the physical like principle of physics I'm applying here. So all these things, the intricate details, the lens, even I looked at the pinhole cameras also, how the light was coming, how it was projecting on screen, everything, how the projector worked. I was very fascinated about all these things. So coming back to that, whatever camera I had with me, I used to shoot movies, small movies, documentaries, and all these things. And I used to edit myself, put music. Sometimes I used to compose myself. Sometimes I used to use other composers as well. সো ছোটবেলা থেকে সিনেমাটা নিয়ে আমি ধাঁচ করে কোনো না এখন যে জায়গায় চলে এসছে, ইভেন 7-8 years ব্যাক অলসো, মানে আই ইউজ টু প্লে উইথ সিনেমা লট, এক্সপেরিমেন্টেশন, যেটা ঋত্বিক ঘটক খুব করেছেন, সত্যজিৎ রায়ও করেছেন ইন ডিফারেন্ট ওয়ে। ঋত্বিক ঘটক ভেঙে চেড়ে খুব করেছেন, স্ট্রাকচার ডিস্ট্রাকচারিং করে কিভাবে সিনেমার ল্যাঙ্গুয়েজকে নতুনভাবে তৈরি করা যায় উইদাউট এনি ইনফ্লুয়েন্স। তার একটা অথেন্টিক ভয়েস দ্যাট ইজ ভেরি মাচ লাইক, অনেকে বলে ঘটকিয়ান টার্ম দ্যাটস ইউজ, অনেকে বলে ঘটক এস্কি, যেটাকে কাফকা এস্কির মতো আমরা ফেলিনি এস্কি, কাফকা এস্কির মতো করতে পারি অনেকে বলে, বাট দিস ইজ ভেরি মাচ লাইক ঘটক। Ghatak way, the Ritwik Ghatak's movie is very much like Ritwik Ghatak's movies. I don't think anyone else can make that kind of movie, just like Stanley Kubrick's movie. Stanley Kubrick বা Orson Welles এর একটা মুভি হলে it is very much like an Orson Welles movie. It's very much like a Stanley Kubrick movie. তো তারা অথরের জায়গায় চলে গেছে because they have an imprint of themselves in that on that movie, right? So as a signature style অনেক সময় আমরা যেটা বলতে পারি। So we develop it. Sometimes we try making movies and we find our own voice through making those movies. So we have done very early in the process. But again, coming back to Ziga Vartov, তো আমাদের কাছে তখন 3 মেগাপিক্সেল ছিল, তারপরে 12 মেগাপিক্সেল ছিল, হোয়াট এভার ইট ইস, বাট উই ডিডন্ট স্টপ মেকিং মুভিজ, or didn't stop making pictures. যা কিছু ক্যামেরা হয়েছে, ইভলিউশন হয়েছে, ডিএসএলআর, এপিএসসি, ফুল ফ্রেম, হোয়াট এভার ইট ইস, বাট we kept shooting because digital medium gives you, but digital camera যদি আমি বলি, it gives you a lot of opportunities so that you can shoot a lot. অ্যানালগে যেটা হতো আগে, অ্যানালগে যেটা হয়, film is very costly. So when you're shooting on film, so you need to buy a lot of film, and it increases your production cost. But when you shoot a lot of movies digitally, you just need a storage, right? And then you can edit it on your own, and then you can do that stuff. তো জিগা ভার্তভ সেরকম ভাবে সেই পুরোনো দিনে অ্যানালগ ক্যামেরা নিয়ে বেরিয়ে গেছিল, সেরকম করে একটা শুট করেছিল, সেটা নিয়ে একটা ম্যান উইথ দ্য মুভি ক্যামেরা বলে একটা খুব সুন্দর মুভি আছে, যেখানে স্টপ মোশন ক্যামেরা ইউজ হচ্ছে, চেয়ার গুলো এরকম এরকম করছে অ্যানিমেশনের প্রথম স্টেজে, তখন সেখানে রাশিয়াতে সেই ইনোভেশনস গুলো হয়েছে। দেন ইফ উই টক অ্যাবাউট পুদোভকিন দারুণ, আইজেনস্টাইনের সাথে মানে এক জায়গায় রাখা যায় নাম, দারুণ দারুণ কাজ করেছে। মাদার বলে একটা মুভি আছে, রাশিয়ান সিনেমা, খুব সুন্দর একটা সিনেমা আছে। তো অ্যান্ড দেন তো আবার যখন আমি তারকভস্কি দেখছি, তারপরে তখন তারকভস্কির মধ্যে পোয়েট্রি, ওখানে যেমন আমি সোশ্যাল কমেন্ট্রি দেখছি, রেবেলিয়ান দেখতে পাচ্ছি, সেখানেও পোয়েট্রি আছে একটা অন্যরকম। আবার যখন তারকভস্কির কাছে যাচ্ছি আমি, তখন আমি দেখছি মেটাফিজিক্যাল পোয়েট্রি সিনেমার মধ্যে দিয়ে, মানে একটা স্পিরিচুয়াল এলিমেন্ট আছে, মেটাফিজিক্যাল এলিমেন্ট আছে তার মধ্যে পোয়েট্রি, সেখানেও তারকভস্কির একটা দারুণ ভূমিকা আছে। সোলারিসে একরকম হচ্ছে, স্টকারে একরকম হচ্ছে, আবার মিররে একরকম হচ্ছে, বাট ভেরি মাচ তারকভস্কি। মানে we can learn so much from Tarkovsky. Great genius in terms of filmmaking, মানে great filmmaker. এদের খুব ইনফ্লুয়েন্স ছিল হচ্ছে ঋত্বিক ঘটকের উপরে। ফলে কি হয়েছে, হি কুড ফাইন্ড হিজ ওন ভয়েস, মানে এদের সবার থেকে হয়তো তিনি দেখেছেন, কিন্তু সিনেমাটাকে একদম একদম ডিপ মাইনিউট লেভেলে, মানে গ্র্যানুলার লেভেলে নিয়ে গিয়ে বোঝা। So Ritwik Ghatak was a fan like that. That's why he was a very good academic also. He could teach. পরে তিনি FTII তে পড়িয়েছেন, বাট উনি যা পড়িয়েছেন তার বেশিরভাগই অনেকে শেখেনি, খুব কয়েকজন শিখেছিল, সাইদ আক্তার মির্জা, এরা কয়েকজন, কুমার সাহানি, আদুর গোপালকৃষ্ণন, এরা কয়েকজন খুব শিখে বুঝেছিল। বাকিরা যা শিখে যেটুকুনি ছিটে ফোটা পায়, ওই নিয়ে আজকে বলিউডের ডিরেক্টর হয়ে গেছিলেন, এই হয়েছেন। বাট তাদেরও একটা ইন্সপিরেশন ছিল, উইচ আই ক্যানট ইগনোর, তারা তাদের মতো করে সেখান থেকে পেয়েছেন। বাট যেটা আমি ব্যাপারটা যেটা বোঝানোর চেষ্টা করছি, উইচ আই ফেল্ট মাইসেলফ অলসো, আমি বলি না যে মানে একটা ধারক কি বলবো, বাংলায় কি বলে, কন্টেনার যদি আমি বলি, সেখানে যদি আমি রাখি, তাহলে সেখানে
আমার কতটা আমি কন্টেন করতে পারছি, দ্যাট ম্যাটার্স এ লট। তা আমি যদি আমার নিজের রেঞ্জটাকে প্রশস্ত না করি, বা আমার যদি রেপারটোয়ার বা রেঞ্জটাকে, ইফ আই ডোন্ট এক্সপ্যান্ড ইট মাইসেলফ, দেন হাউ ক্যান আই কন্টেন মোর, রাইট? তো ঋত্বিক ঘটক ওয়াজ এ পার্সন অফ অ্যাবান্ডেন্স। তো তিনি যখন সিনেমা নিয়ে অ্যাটলিস্ট কাজ করেছেন, সেটা ছিল অ্যাবান্ডেন্স। সেখানে আমি রেবেলিয়ন বলি, সোশিও পলিটিক্যাল কমেন্ট্রি বলি, মোস্ট স্পেসিফিক্যালি যদি আমি আর্ট বলি, আর্টিস্টিক্যালি, এবং তার যে বোঝা, বিটোভেনকে যখন বুঝে তিনি ইউজ করছেন, অসাধারণ মিউজিক। আলাউদ্দিন খাঁ, বাহাদুর খাঁ, এদের যখন তিনি ইউজ করছেন, অসাধারণ মিউজিক। রামকিঙ্কর বেজকে নিয়ে যখন তিনি ডকুমেন্টারি বানাচ্ছেন, পুরো একটা স্ক্যাটার্ড ডকুমেন্টারি, মানে ইট ইজ ভেরি মাচ লাইক ঋত্বিক ঘটকস ডকুমেন্টারি। স্ক্যাটার্ড মানে ওরকম কোনো পলিশড একটা ব্যাপার নেই, একটা স্মুথ ব্যাপার নেই, বাট স্টিল উই সিট অ্যান্ড ওয়াচ দ্যাট মুভি বিকজ দ্যাট ইজ সো জেনুইন অ্যান্ড অথেন্টিক ভয়েস। দুজনেই খামখেয়ালি পাগলাটে টাইপের আর্টিস্ট। আমরা তাদের সাথেও রিলেট করতে পারি, সত্যজিৎ রায়ের একটা অর্গানাইজড একটা স্ট্রাকচারের সাথেও রিলেট করতে পারি, বাট কোথাও যেন আর্টিস্টিক এলিমেন্ট একটু ওটাই বেশি হয়ে যায়। যার জন্য যখন ডকুমেন্টারিটা বানানো হচ্ছিল, আমি বলছিলাম একদিন যে বিনোদদার ক্ষেত্রে একজন বানাবে ঠিক করেছিল, সত্যজিৎ রায়ও ঠিক করেছিলেন রামকিঙ্কর বেজকে নিয়ে বানাবেন। পরে তিনি ভেবেছিলেন রামকিঙ্কর বেজকে হয়তো আমি ডিরেক্ট করবো, তার থেকে কিঙ্করদার থেকে আমি বিনোদদাকে নিয়ে আগে করে ফেলি। বাট কিঙ্করদা ওয়াজ দ্যাট কাইন্ড অফ পার্সন, খাটের নিচে একটা চেক পড়ে আছে, তিনি হয়তো খেয়ালও করলেন না। মানে তার কাছে ওই যে মূর্তিটা তিনি বানাচ্ছেন, সেটা ছিল হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, সেখানে তিনি নিজেকে ঢেলে দিয়েছেন। এবং যে যে মূর্তি বানিয়েছেন আজকে, ইফ ইউ লুক অ্যাট দ্যাট, শান্তিনিকেতনে গেলে আজকেও আমরা মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকি। কেন, যে বলে না, লাইনস থাকে, শেপস থাকে, কার্ভ থাকে, তার মধ্যে থেকে ইন অ্যান্ড ইয়াং, ম্যাসকুলিনিটি, ফেমিনিটি, সবকিছু বোঝা যায়। কিভাবে একটা স্কাল্পচার হচ্ছে, কিভাবে একটা পেন্টিং হচ্ছে। তো সেইগুলো সবকিছু দিয়ে রামকিঙ্কর বেজ এত সুন্দর সুন্দর কিছু স্কাল্পচার বানিয়ে লিখেছেন। রবীন্দ্রনাথ পুরো লিনিয়েন্স দিয়েছিলেন তাকে, তুমি ঘুরে ফিরে নিজের মতো কাজ করো, আরামসে বানাও, তোমার সেই স্কোপটা আছে। এবং তিনি সেটাকে যথার্থভাবে ইউজ করেছেন। তো সেরকম একজন ছিলেন। তাই আহ, তাকে নিয়ে যখন বানাতে গেলেন, তখন আমাদের ঋত্বিক ঘটক বানাতে গেলেন এটা রামকিঙ্কর বেজকে নিয়ে ডকুমেন্টারি। ইটস এ বিউটিফুল ডকুমেন্টারি। ইটস এ বিউটিফুল ডকুমেন্টারি। মাঝে মাঝে তিনি কাট যে বলছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটাকেও কাট করা হয়নি। বাট ওই যে তিনি কাট বলছেন, মানে সেটার মধ্যে একটা ঋত্বিক ঘটকের কি বলবো, একটা আর্টিস্টিক খ্যাপাময় যেটা বলি না আমরা, যেটার সাথে উই ক্যান রিলেট টু ইট আ লট, উইচ ইজ ভেরি নেসেসারি টু মেক গ্রেট ফিল্মস অর গ্রেট ক্রিয়েটিভ ফিল্মস। তো সেগুলো খুব দারুণ একটা ব্যাপার আছে। আর কিঙ্করদার ব্যাপারটাই এমন যে কিঙ্করদা এজ এ গ্রেট হিউম্যান বিইং, এবং খুব এত মাটির মানুষ, অমায়িক মানুষ, এবং তাদের সাথে কথা বলতে গেলে সেরকম ভাবে মাটির মানুষই কথা বলতে হয় আর কি। না হলে অনেক সময় তারা শেয়ারই করবেন না আর কি। তো সেখানে দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক টাইপেরও একটা কথা হচ্ছে হালকা করে, মানে ঝগড়া নয়, তর্ক বিতর্কের মধ্যে একটা হালকা কথা হচ্ছে। আর কথাটা শুনলে বোঝা যাচ্ছে একটা স্মুথলি খুব একটা কনভারসেশন যাচ্ছে না। বাট স্টিল উই জাস্ট সিট অ্যান্ড উই এনজয় দ্য এন্টায়ার প্রসেস, বিকজ দুজনেই দুজনের আর্টিস্টিক ইন্টিগ্রিটি নিয়ে খুব দৃঢ়, এবং তাদের কাজের মধ্যে তারা নিজেদের ঢেলে দিয়েছিলেন। দ্যাট ওয়াজ ওয়ান থিং। বাট ইফ ইউ আস্ক মি, অনেক কিছুই আমার জীবনে এমনি হয়েছে, আমি অতটা অ্যানালিসিস করিনি। পরে যখন বলিউড বা অন্য কোনো জায়গায় দেখেছি, তখন দেখেছি তারা অ্যানালিসিস বেশি করে বোঝে কম, ওই জন্য সিনেমাগুলো ভালো হয় না। কেউ কেউ অ্যানালিসিস এত করে ফেলে, তারপর আর বোঝার টাইম পায় না। বাট আমরা বুঝেছি, আমরা ভালোবেসেছি, ভালোবাসা যদি বলে থাকে, আমরা সিনেমাকে বুঝেছি। পরে অ্যানালিসিস করে দেখেছি, হ্যাঁ সবগুলোই মিলছে, কেন আমরা নিজেদের এমন ভাবে তৈরি করেছি, সিনেমাকে বুঝতে শিখেছি গ্র্যানুলার লেভেলে যদি বলি তাই, ভালোবাসতে শিখেছি, তারপরে বাকিগুলো এমনিই হবে। ফর এক্সাম্পল, আই ইউজ টু লাইক লট আমাদের কি বলেন, Darren Aronofsky. I used to like his work a lot, and I still do. He's a very good director. এবং ওরও একটা রেভেলিয়ন ছিল যখন রিকোয়ার্ম ফর এ ড্রিম এগুলো যখন বানিয়েছে। ইভেন আমাদের পাই বলে একটা সিনেমা ছিল, ওর ইনিশিয়াল সিনেমার মধ্যে একটা, এবং প্রথম ফিচার, খুব সুন্দর একটা সিনেমা তো ছিল। আমি কোনোদিন ভাবিনি যে ও কোথায় কি করেছে, ভাবিনি। পরে অ্যানালিসিস করে লোকে আমায় বললো ও নাকি হার্ভার্ড থেকে এই স্টাডি করেছে। বাট যখন আমি সিনেমা দেখছি না, আমি তখন ওইগুলোতে যাচ্ছি না যে কোন ডিসিপ্লিন কোথা থেকে স্টাডি করেছে। আমি দেখছি যে ও সিনেমাটা কতটা বোঝে, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজটাও কতটা বুঝেছে, ইন টার্মস অফ মিউজিক ইউজ অফ মিউজিক, বা ইন টার্মস অফ ন্যারেটিভ, অ্যাক্টিং, হোয়াট এভার ইট ইস, সিনেমা অ্যাজ এ হোল, কোহারেন্ট একটা হোল। যখন আমার কাছে সিনেমা আসছে, আমি উইদিন 30 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে দেখে আমি বলে দেবো সিনেমা মানে ফিল্ম মেকারের মধ্যে ডেপথ কতটা আছে, সে ভালোবাসাটা কতটা বোঝে, সে ডিরেকশন কতটা বোঝে। ইট উইল টেক অ্যাটলিস্ট মোর, অ্যাট ম্যাক্স 1 মিনিট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, অ্যাজ এ ক্রিটিক, or as a judge, or as a
jury যদি বলি আমি, it will take at max 1 minute to understand where the director stands currently, where he used to be, এবং ওই যে সিনেমাটা পার্টিকুলার যখন আমি দেখছি একটা টেম্পারামেন্টাল ওয়েতে, ওই সিচুয়েশনাল অ্যাসপেক্টে ওয়্যার ডাজ হি অর শি স্ট্যান্ড, বা সে কতটা ভালোবাসতে শিখেছে, বিকজ সিনেমার সাথে ভালোবাসার একটা খুব ভালো যোগ আছে। Why I am saying this, the same happened with me for Meera Nair also, because Meera Nair আমি একটু পরে দেখেছি, বাট যখন আমি দেখলাম আই ওয়াজ মুভড বাই মীরা নায়ার। তো আমি এমনও দেখেছি যে আমি এমন ছোটবেলা আমি যে মুভিজ গুলো বানাতাম, আই হ্যাভ সিন সাম শর্টস খুব কোইন্সিডেন্টালি যেটা মীরা নায়ারের সাথে খুব সিমিলারিটি আছে। সো আই লাইক মীরা a lot because she is a very genuine filmmaker, এবং যেটা ও এক্সপ্রেস করে খুব জেনুইনলি করে। সো অ্যান্ড দেয়ার আর মেনি রিজনস, বাট আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু দ্যাট রিজন, থ্রু দোজ রিজনস, বিকজ ইটস পোয়েট্রি। যখন পোয়েট্রি আমরা পড়ছি, উই ডোন্ট ডাইসেক্ট পোয়েট্রি টু মেক ইট মোর বোরিং, রাইট? So rather we just feel it, we just love it, তারপরে তো আমরা we can communicate. But Meera's ক্ষেত্রে what I like the most is she is one of the very few filmmakers who actually got the essence of Ritwik Ghatak. To me, if I believe it personally, পরে তো আমি উইকিপিডিয়াতে দেখলাম, but to me when I watch the films, she is one of the very few filmmakers who actually got the essence of Ritwik Ghatak, what he wanted to portray, what he wanted to say or express through his art or movies. তো পরে আবার সব অ্যানালিসিস করে লোকে আমায় বলছে সেও হাওয়ার্ডে এই করেছে ওই করেছে সেসব বলছে। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে টু দ্যাট ইয়াং জেনারেশন ইজ, প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা স্ট্যান্ডার্ড আছে, প্রত্যেকটা মানুষের একটা স্ট্যান্ডার্ড আছে। টু ট্রাই টু অ্যাচিভ দ্যাট স্ট্যান্ডার্ড। কখনো আমরা গেলাম, কখনো আমরা না গেলাম, বাট ওয়েন উই আর ক্রিয়েটিং আ লিটল থিং অলসো, ইউ ট্রাই টু মেনটেন দ্যাট স্ট্যান্ডার্ড ইউর সেলফ। যখন আমি ভাবছি না যে ওইটা এইটা এই নাম এত ভাবছি না, বাট দ্য ওয়ে উই আর ডুইং, সেন্স অফ বিইং যদি বলি, সেন্স অফ পার্সোনালিটি, বা আমাদের একটা নিজের স্ট্যান্ডার্ড যদি আমি টেস্ট বলি, উই উইল মেক ইট দ্য বেস্ট পসিবল ওয়ে। ওয়ার্ল্ডের যে বেস্ট অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড সেটাকে আমরা মেনটেন করবো, সেটা যাই হোক না কেন। কেউ ইয়েল থেকে পাস করছে, মেরিল স্ট্রিপের আমরা কথা বলছিলাম, কেউ ইয়েলে থেকে যাচ্ছে, কেউ হার্ভার্ড থেকে যাচ্ছে, কেউ অন্য ক্যাল আর্টস এর কেউ আছে। বাট আমি দেখছি যে ক্যাল আর্টস থেকে পাস আউট করেও অনেকে সিনেমা বানাতে পারেনি। আবার যদি আমি ইউএসসি তে বলি, সাউদার্ন ক্যালিফোর্নিয়া, সেখানে আমাদের বব জেমেকিস যেমন একটা খুব সুন্দর ডিরেক্টর বেরিয়েছিল, হি ইজ এ ভেরি গুড ফিল্ম মেকার। যদি আমি বলি আজকে ব্যাক টু দ্য ফিউচার বলি, ফরেস্ট গাম্প বলি, দুর্ধর্ষ সিনেমা বানিয়েছে। ইভেন দ্য ওয়াক বলে একটা সিনেমা বানিয়েছিল, সেটাও খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। ইজ এ ভেরি গুড ফিল্ম মেকার। বাট সবাই তো সেটা হয় না। বাট আবার নোলানের কথা যদি আমি বলি, ক্রিস্টোফার নোলান, ও আবার লিটারেচারের পথ দিয়ে গেছে, বাট হি ইজ এ ফ্যাসিনেটিং ফিল্ম মেকার টু। আবার কিউব্রিকের কথা যদি বলি, আবার লাইফের এক্সপিরিয়েন্স থেকে করতে করতে হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স ইন ফিল্ম মেকিং, রাইট? তো সেরকম ভাবে যদি আমি মানে স্ট্যান্ডার্ডের কথা বলি, ইউ হ্যাভ টু হোল্ড ইউর সেলফ টু ভেরি হাই স্ট্যান্ডার্ডস অর দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস, যেটা ইন্ডিয়াতে মিস করা হয়েছে, যার কারণে এই অ্যানালিসিস করতে গিয়ে ওরা মেইন জায়গাটা থেকে ছড়িয়ে গেছে। তো সেটা হলে কি হয়, ইউ ক্যান রাইট a lot of papers, you can write a lot of books, you can give a lot of lectures also, so that you can take it forward, arts and sciences। সেটা আমাদের ইন্ডিয়াতে আবার করতে হবে। তার কারণে এই যে স্কলারলি ব্যাপারটা বা এডুকেশনের যে একটা বড় ভূমিকা আছে, সেইটা সিনেমা থেকে ইন্ডিয়াতে ফোর্সফুলি, মানে একদম ট্যাকটিক্যালি ফোর্সফুলি এটা প্ল্যান করে সরানো হয়েছে, যাতে সিনেমাটাকে আমরা একটা রেসপেক্টফুল জায়গাতে না নিয়ে যাই। ওয়াই আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস ইজ, একটা ছোট সিনেমা, আমি 5 মিনিটের সিনেমাও বানাই, যদি ইফ আই হোল্ড মাই সেলফ টু দ্য হাইয়েস্ট অফ দ্য স্ট্যান্ডার্ডস, তাহলে কি হচ্ছে, ওইটা যখনই একটু খারাপ হচ্ছে না, এডিটিং টেবিলে, এগেন আই উইল কাম টু এডিটিং বিকজ উই স্টার্টেড উইথ এডিটিং, যখনই একটা কিছু ওই স্ট্যান্ডার্ডটা বা টেস্টটার সাথে আমি একদম মিশে গেছি, মানে আমি অ্যাজ এ হিউম্যান বিইং বা অ্যাজ এ পার্সোনালিটি ওই কম্প্রোমাইজটা করতে পারি না। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট কম্প্রোমাইজ, যে আমি ডেভিয়েট করে যাবো ওই স্ট্যান্ডার্ডটা থেকে। যখনই আমি এডিটিং টেবিলে বসে সিনেমাটা দেখবো না, আমি জাস্ট টু কনফার্ম or FOMO বলতে পারি, কনফার্ম বলতে পারি, হোয়াট এভার ইট ইস, আই ওয়ন্ট সে দ্যাট দ্য মুভি ইজ ওয়ার্কিং। ওটা আমার ভেতর থেকেই আসবে না, বিকজ আই অ্যাম ডেভিয়েটিং ফ্রম দ্যাট স্ট্যান্ডার্ড। এটা আমার ক্ষেত্রে খুব হয়, বিকজ আই হ্যাভ মেনটেন মাই সেলফ ইন দ্যাট ওয়ে। যার জন্য একজন জুরি হলে তো আরো ইভ্যালুয়েশনটা আরো বড় ব্যাপার, বাট ইভেন ইফ ইউ আর ফিল্ম মেকার, এডিটিং টেবিলে বসে ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট স্ট্যান্ডার্ড। একটু একটা মিনিট এই দিক থেকে এই দিকে আমার এক্সট্রা হয়েছে, যদি আমি সেটাকে ইগনোর করে দিই, দেন আই অ্যাম মেসিং উইথ দ্য অডিয়েন্স।
তাদের যে ইমোশনাল এফেক্টটা হবে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য অ্যাভারেজ অডিয়েন্স বা লেম্যান অডিয়েন্স, যারা জাস্ট সিনেমা দেখছে, তারা না বুঝলেও তারা জাস্ট এনজয় করলে বেরিয়ে যাবে, হয়তো মোটামুটি একটা অ্যাভারেজ মুভি হলেও তারা বলবে একটা ভালো মুভি। আই এম নট টকিং অ্যাবাউট দোজ পিপল, ডেফিনেটলি দে আর মাই কনসার্ন, বাট স্টিল আই এম মেকিং দ্য মুভি ফর দ্য গ্রেটেস্ট অডিয়েন্স, মানে একদম যারা সিনেমা নিয়ে চর্চা করে একদম কি বলবো স্কলারলি লেভেল, ক্রিটিক্যাল লেভেলে একদম হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস মেনটেন করছে, তারাও সিনেমা থেকে কোনো খুঁত খুঁজে পাচ্ছে না, বা তারাও মুভড হয়ে যাচ্ছে সিনেমা দেখে। তারপরে বাকিদের জন্য আমি করছি, তারাও বুঝলো, পরে তারা যখন নিজেদের এলিভেট করলো, তারা বুঝতে পারলো কতটা নুয়ান্সেস বা কতটা গ্র্যানুলার লেভেলে কত কিছু রেখে সিনেমাটা তৈরি করা হচ্ছে। তো when you are sitting at that editing table, you have to maintain that standard, যে একটু একটা সিন এই দিক থেকে এই দিকে হয়ে যাচ্ছে, you get a feeling that something is not working in that scene. Maybe you need to have more objectivity, you need to be more emotionally intelligent to channelize particular emotion to make that scene work. এগুলো সব হচ্ছে অ্যাক্টিং এর একটা পার্ট, how I am expressing, it goes hand in hand, you know. So when you are needing happiness, you are trying to be a bit more happy so that you can see whether the scene is working or not. Anger hole anger, একটু frustration হলে frustration, then what happens is you are not a slave to those emotions, rather you are expressing through those scenes, editing boli, how you are juxtaposing those scenes, more importantly how you are gluing those scenes, you know. প্রত্যেক, যেটা আমি মন্তাজ থিওরি থেকে বলতে বলতে আসলাম, জাক্সটাপোজ করে আমি গ্লু করছি, মেবি মিউজিক দিয়ে আমি একটা গ্লু করলাম, বা মেবি সিনটা দিয়ে এমন ভাবে করলাম ক্রস কাট বা হোয়াট এভার ইট ডিজলভ, যেভাবেই করলাম যে সেটা স্মুথলি ব্লেন্ড হয়ে গেল, ডায়লগ দিয়ে হলো, এল কাট হতে পারে, জে কাট হতে পারে, হোয়াট এভার ইট ইস, ডিফারেন্ট কাইন্ডস অফ কাটস, উই উইল টক অ্যাবাউট দ্যাট। জাম্প কাট যেটা গোদার তৈরি করেছিল, গোদার আজকে নেই, গোদার দারুণ ভাবে তৈরি করেছে, ঋত্বিক ঘটকও জাম্প কাট নিয়ে খেলেছেন। তো সেখানেই হচ্ছে জাম্প কাট হলিউডের ক্ষেত্রে সেই টাইমে কনভেনশনে যদি ইউজ করা হতো, তারা বলবে না আমরা ন্যারেটিভ থেকে সরে গেলাম, বাট জাম্প কাটটা বুঝে সেটার মিনিংটা কি, একটা ইমোশনালিতে একটা এফেক্ট করছে অডিয়েন্সকে জাম্প কাট। গোদারদের ব্রেথলেসে যখন সেই সিনে গাড়ি করে যখন পিছন থেকে আমরা দেখছি সিনটা, জাম্প কাটটা হচ্ছে, সেটা আমরা কখনো আমাদের মনে হচ্ছে না সিনেমা থেকে বেরিয়ে গেল, মনে হচ্ছে আর্টিস্টিক একটা এক্সপ্রেশন হলো, গোদার এতটা বুঝে সেটাকে ইউজ করেছেন। সিমিলারলি যখন আমরা ঋত্বিক ঘটকের সিনেমা দেখছি, আমরা যখন দেখছি ইউজেজ গুলো, আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি। ইভেন যখন আমরা হয়তো আমরা 10, 12টা, 15টা, 50টা সিনেমাও বানিয়ে ফেলেছি, ইফ উই হ্যাভ দ্যাট হিউমিলিটি অর সেন্স অফ লার্নিং ইনসাইড আস, তাহলে আমরা আবার সেই সিনেমাটা দেখতে বসলে মনে হবে ভদ্রলোক কি বানিয়েছেন, কত অ্যাহেড অফ টাইম ছিলেন, হি ওয়াজ সো অ্যাহেড অফ টাইম। আজকে আমি মেঘে ডাকা তারা যখন প্রথম দেখেছিলাম, তখন আই ওয়াজ ভেরি মাচ ইনটু ওয়ার্ল্ড সিনেমা, মানে তখন একদম মানে ইটস লাইক আই এম এ জুরি অফ ইউরোপিয়ান সিনেমা এন্ড আমেরিকান সিনেমা, মানে তখন আমার সামনে যে যদি একটা কেউ অ্যাভারেজ সিনেমা নিয়ে আসে, আমি হয়তো ছুড়ে ফেলে দেবো, আই ওয়াজ লাইক দ্যাট। At that time, I watched Meghe Takatara, and I was mesmerized by that movie in terms of acting, in terms of the entire movie, how it is unfolding in terms of narrative, এবং যে এলিমেন্টস গুলো ইউজ করা হয়েছে সিনেমাটা, ইট ওয়াজ এ বিউটিফুল মুভি। পরে সুবর্ণ রেখে দেখলাম, এগেইন গ্রেট মুভি, তিতাস একটি নদীর নাম, এগেইন ওয়ান্ডারফুল মুভি। যুক্তিতক্ক গপ্পও যখন আমি দেখছি, তখন আমি দেখছি দ্য ওয়ে দ্য ফিল্ম ইজ মেড, আমি দেখতে পাচ্ছি অ্যাক্টিং এর মধ্যে কিছু আছে যেটা দেখে আমার মনে হচ্ছে অ্যাক্টিংটা যেন বেটার হতে পারতো, কিন্তু আমি কিন্তু কখনোই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি না। ওয়ারাজ আজকে যখন আমি একটা সিনেমা দেখছি, যেটা যে ছুড়ে দেওয়া সিনেমা, না বুঝে করা, বিশেষ করে বলিউডেই বলবো যেটা হয়, বা সেই লেভেলের থেকে নিচে, খুব কমই আছে ওয়ার্ল্ডে সেই লেভেলের থেকে নিচে, বা সেই লেভেলে যখন হয়, মানে একদম জাঙ্ক, জাস্ট একটা ছুড়ে দেওয়া হলো, মানে লোকে খেলে খেলো, না খেলে না খেলো, পয়সা এলেই হলো। তো সেখানে যখন হয়, তখন আমাদের ওইটুকুনি স্মুথলি বানালেও উই গেট ডিসকানেকশন, মানে যখন ওটা একদম স্মুথলি বানানো হয়, তখনও আমরা সেটার সাথে রিলেট করতে পারছি না, উই গেট ডিসকানেক্টেড ফ্রম দ্যাট। বাট যুক্তিতক্ক গল্প আমি দেখবো যে ডায়লগের কয়েকটা জায়গা শুনে আমার মনে হচ্ছে এটা কি একটু অতিরঞ্জকতা হলো, তখনও আমরা যেন কোয়েশ্চেন আস্ক করছি, উই আর আস্কিং দ্য কোয়েশ্চেন, মানে এত ট্যালেন্টেড ওয়েতে ডিরেক্ট করা আমাদের মনে হচ্ছে, তাও আমরা কখনো মনে হচ্ছে না যে সিনেমাটা থেকে আমরা হয়তো একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম, মানে যদি রিয়েলি আমরা সিনেমাকে ভালোবাসি, আই এম টকিং অ্যাবাউট দোজ পিপল, যে সিনেমাটা আস্তে আস্তে চলছে, ওই ছোটখাটো জিনিসগুলোকে আমরা ইগনোর করতে পারি, বাট ওভারঅল যেভাবে হচ্ছে, সিনটাকে যেভাবে তৈরি করা হচ্ছে, ওভারঅল মিজানসিন বলি, বা একসাথে ন্যারেটিভটা আনফোল্ড হচ্ছে, দ্যাট ইজ শোয়িং দ্যাট দ্য ডিরেক্টর নোজ হোয়াট হি ইজ ডুইং। হয়তো তার কনস্ট্রেন্ট ছিল বলে হি কুডন্ট ডু ইট দ্য ওয়ে হি লাইক টু ডু, বাট স্টিল দ্য ওয়ে হি ডিড ইট, ইট শোজ আ লট। সেটাই আমি বলতে চাইছি, মানে when you understand cinema a lot, ছোটখাটো নেগলিজিবল যেগুলো আছে সেগুলোকে সামটাইমস উই ক্যান ইগনোর, যদি আমাদের স্টোরিটাকে আমাদের গ্র্যাপ করে, যদি আমাদের ক্যারেক্টারটা আমাদের গ্র্যাপ করে,
যদি আমাদের কনফ্লিক্টে আমাদের গ্র্যাপ করে, তো সেখান থেকে আমাদের দারুণ দারুণ সিনেমায় কিন্তু আমাদের গ্র্যাপ করে আর কি। এবার আমি আরেকবার বলি যে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে আমরা যখন দেখছি, তখন আমরা দেখছি ন্যারেটিভটা আনফোল্ড হলো, একটা মিস্ট্রি হতে পারে, থ্রিলার হতে পারে, ইমোশনাল একটা স্টোরি হতে পারে, সেটা একটা দিকে যাচ্ছে, একটা পার্টিকুলার এন্ডিং হচ্ছে, দ্যাট ইজ হি ইজ ডিসাইডিং। হয়তো অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত হয়তো ইচ্ছা আমাদের হয়েছে সেটা দেখার জন্য, হয়তো না, হয়তো অডিয়েন্স সেটা খুশি হবে, হোয়াট এভার ইট ইজ, আলটিমেটলি সেটা একদিকে যাচ্ছে। কিন্তু সেটা যে সবসময় একটা মানে দুঃখে দিয়েই হবে সেটা কিন্তু সবসময় হয়নি। ঋত্বিক ঘটকের ক্ষেত্রে যেটা হয়েছে, মানে সেই জিনিসগুলো খুব ছিল, মানে যদি ওটা আনহ্যাপি যদি এন্ডিং হতে চায়, তাহলে সেটা কিন্তু আনহ্যাপি এন্ডিংই হবে। সেটা কিন্তু মানে কখনোই আমার হ্যাপি এন্ডিং এর দিকে আমি জোর করে ফোর্সফুলি টেন্ড করবো না। এবং আরো ভাবে হয়েছে যে এই মেঘে ঢাকা তারার ক্ষেত্রে বলি, সুপ্রিয়া দেবীর ক্ষেত্রে যখন অ্যাক্টিংটা হচ্ছে, তখন ওই যে দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি বাঁচতে চাই সিনটা যখন হচ্ছে, তখন কান্নাটাকে কিভাবে মানে এক্সপ্রেস করা হবে, তখন তিনি ডিরেক্ট করে বলছেন যে এটা চিৎকারের মধ্যে দিয়ে করা হবে। এবার চিৎকারের মধ্যে যে ফিলটা, সেটা কান্নার মধ্যে যে ফিলটা, সেই দুটো যে এক জিনিস হতে পারে, বা সেটা যে আমরা এক্সপ্রেস করতে পারি, আজকের বাঙালি ডিরেক্টরদের কথা আমি বলবো, বা যারা আর্টিস্ট আছে, তারা ওইটুকুনি বুঝে উঠতে পারে না। হয়তো কেউ বললো, তারা শুনে গদগদ হয়ে অন্য জায়গায় গিয়ে বললো, বাট ইটস এ ম্যাটার অফ রিয়েলাইজেশন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কখনো কি আমরা পাহাড়ে গিয়ে চিল্লিয়েছি, বা কখনো কি আমরা সেটা দেখে দেখিয়েছি যে আমাদের দুঃখ কখনো এক্সপ্রেস করতে হয়? রাদার উই আর লিভিং ইন এ সোসাইটি, একটা কনজিউমারিস্ট কালচার যদি আমি বলি, বা যদি আমি বলি একটা কালচার যেখানে আমার এই যে বললাম ছুড়ে দেওয়া সিনেমাগুলো এমন ভাবে দেখানো হচ্ছে যে আমাকে সবসময় হাসিতে থাকতে হবে, ট্রিগার হ্যাপির মতো, আমাকে সবসময় হাসিতে থাকতে হবে, আমায় জোর করে হাসিতে থাকতে হবে, যদি আমার নাও হয় লোকের কাছে আমায় হেসে থাকতে হবে। সেটা সংসারে অনেক সময় বলে সংসারে যে আমাদের থাকতে হয়। আর যখন আমি নিজের কাছে নিজে সত্যি হয়ে একাকিত্বের কিছু সময় কাটাচ্ছি, তখন যখন আমি এটাকে ঢাকতে থাকতে হাসি দিয়ে ঢাকতে শুরু করি, তখন তো দের ইজ সাম ডিসক্রিপেন্সি, তাই তো? এটা কনফ্লিক্ট জেনারেট হয় সেখান থেকে, অনেক সময় ডিজিজ হয়ে যায়, ডিসঅর্ডার তৈরি হয়ে যায় সেখান থেকে। রাদার যখন সেখানে গিয়ে হয়তো আমি পাহাড়ে গেছি আহ, একা একটু ঘুরতে, বা কয়েকজনের সাথে ঘুরতে গিয়ে আমি একটু আলাদা হয়ে গেলাম, একটা একটা মোমেন্ট তো থাকবে যেখানে আমি হয়তো নেচারের দিকে তাকিয়ে হয়তো সানরাইজ দেখছি, সানসেট দেখছি, বা হয়তো কোনো একটা হোটেলে বসে আমি একটু অন্য জায়গায় হারিয়ে গেলাম, আমি একটা ভাবছি, মোমেন্টস অফ ইন্ট্রোস্পেকশন, মোমেন্টস অফ রিফ্লেকশন। তখন তো আমাদের এগুলো আসে, মানে অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ ফিল্ম মেকার, অ্যাজ অ্যান আর্টিস্ট, এগুলো দ্যাট কামস ইন আওয়ার মাইন্ড। যদি আমি আজকে চিল্লাতাম, হয়তো লোকের সামনে আমি চিল্লাতে পারছি না, আমি কিভাবে এক্সপ্রেস করবো সেটাকে? তো সেইগুলো নিয়ে যখন আমরা ভাবি, আমাদের নিজের ইমোশনস গুলোকে যখন আমরা এমব্রেস করি, বোথ গুড অ্যান্ড ব্যাড, উই আর নট ডিসকার্ডিং দ্য ব্যাড থিং, উই আর অলসো এক্সপ্রেসিং দ্যাট। নাও উই হ্যাভ টু ফিগার আউট এ ওয়ে হাউ উই ক্যান চ্যানেলাইজ দ্যাট ইমোশন টু দ্যাট প্রসেস অফ ফিল্ম মেকিং। তাহলে আমরা গ্রেট মুভিজ বানাতে পারি। আজকে আমরা যতগুলো গ্রেট গ্রেট সিনেমা দেখেছি, আমরা কি কখনো দেখেছি সেখানে সবসময় হাসি 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 দেখাতে হবে, আনলেস ইটস এ কমেডি? আবার সবসময় যে দুঃখ 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 দেখাতে হবে, আনলেস ইটস এ ট্র্যাজেডি, যেখানে সবসময় দুঃখ দেখাতে হবে। এই রেঞ্জটা যখন আমাদের থাকছে, মিক্সিং অফ কালার, যেখানে আমরা নাট্যশাস্ত্রের রস নিয়ে কথা বলেছি, কখনো হাসি থাকছে, হাসির একটা মোমেন্ট, কখনো থাকছে এটা, বাট কোন সিচুয়েশন থেকে কোন সিচুয়েশনে যাচ্ছে? একটা হতে পারে রাইজ করছে সিচুয়েশনটা, হয়তো আমাদের ট্র্যাজেডি থেকে শুরু হলো, একটু আপলিফটিং এন্ড হলো, হয়তো একটা আপলিফটিং এন্ড থেকে শুরু হলো, হয়তো নিচের দিকে চলে গেল ট্র্যাজেডিতে। এবার এই যে নিচের দিকে ট্র্যাজেডিতে চলে গেল, এটা অনেক সময় অনেক ডিরেক্টর ডিসকার্ড করেছেন, কারণ অডিয়েন্স হয়তো নেবে না, ঋত্বিক ঘটক করেননি। যদি ওটা আপলিফটমেন্টের একটা জায়গা থেকে নিচের দিকেই যেতে হয়, তাহলে আমরা নিচের দিকেই ওরা দেখাবো, and I will find out ways so that it creates more impact. ওই যে নিচের দিকে গিয়ে একটা ট্র্যাজেডি হচ্ছে আলটিমেটলি, সেই ট্র্যাজেডিটা যাতে ইমোশনালি লোকের কাছে আরো ভালোভাবে তুলে ধরা যায়, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে হাউ আই ক্যান কনভে, দ্যাট ওয়াজ হিজ গোল, দ্যাট ওয়াজ হিজ পারপাস। হি নিউ হাউ টু ইউজ দ্যাট সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ আর্টিস্টিক্যালি টু এক্সপ্রেস ইট ইন আ মোর প্রোফাউন্ড ওয়ে। অনেকে এটাও বলে, আজকে রং দে বসন্তীর যে সিনগুলো আছে কয়েকটা, লাস্টের যে সিনটা যেখানে বাচ্চাটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, ওরা আস্তে আস্তে যাচ্ছে, দ্যাট ওয়াজ অলসো ইন্সপায়ার্ড বাই ঋত্বিক ঘটকস মুভিজ, কারণ ঋত্বিক ঘটক এটা অনেক বহু বছর আগে করে গেছে। আবার বাড়ি থেকে পালিয়ে যে মুভিটা আছে, সেখানে যে টাচেস গুলো আছে, সেখানে ফ্রান্সোয়া তুফো 400 ব্লোজ বলে একটা মুভি আছে, বিউটিফুল মুভি, ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ এভার মেড, মানে ওয়ান অফ দ্য ক্লাসিক্স, যেখানে লাস্টে একটা সিন আছে যখন দৌড়েই যাচ্ছে, একটা লং শট আছে যেখানে দৌড়েই যাচ্ছে, মানে লং ডিউরেশন শট, লং টেক, যেটা দৌড়েই যাচ্ছে, লাস্টে গিয়ে একটা ফ্রিজ শট আছে, ফ্রিজ ফ্রেমে ওর মুখটায় গিয়ে সেটা স্টপ হচ্ছে, দ্যাটস এ বিউটিফুল মোমেন্ট। মানে স্টোরিটা যেভাবে আনফোল্ড হচ্ছে এবং যেভাবে সেটাকে মানে বলা হয়েছে, নভেল ভাগ, ফ্রেঞ্চ নিউ ওয়েভ সেই সিনেমায়,
সেই সব কাজকর্ম আমাদের ঋত্বিক ঘটক ইন্ডিয়াতে করেছেন। ফ্রেঞ্চ ফ্লেভার আছে, জার্মান ফ্লেভার আছে, রাশিয়ান ফ্লেভার আছে। রাশিয়ানে খুব খুব বেশি ইনফ্লুয়েন্স ছিল রাশিয়ান ফ্লেভার। আরেকটা যেটা ছিল থিয়েটার থেকে সিনেমা আসার যে ব্যাপারটা। তো অনেকে, আমি এটা আগে বলেছি অ্যাক্টিং এর ক্ষেত্রে, অনেকে থিয়েটার থেকে সিনেমায় আসেন, অনেকে অন্য কোনো প্রফেশন থেকে আসতে পারে, বাট থিয়েটার থেকে ওয়েন ইউ আর কামিং টু সিনেমা, অনেক সময় আমাদের যেভাবে ডায়ালগটা ডেলিভারি হচ্ছে, যেভাবে ভাষার ইউজ করা হচ্ছে, এগুলো অনেকটা অ্যাফেক্টেড হয়ে যায়। আবার অনেক সময় ওভার দ্য ইয়ার্স যখন ইউ আর ইভলভিং অ্যাজ এ ডিরেক্টর, দেন দ্য ওয়ে ইউ আর টেলিং দ্য ন্যারেটিভ, দ্যাট চেঞ্জেস, the usage of music changes. For example, Bergman had that. Bergman also one human being who Bergman, a great director, Ingmar Bergman, Swedish. He also came from theater. এবার he did a lot of production in theater and then he came to movies. তো মুভিজ যখন আমরা শুরুর দিকে মুভিজ গুলো দেখি, we can see that থিয়েটারের কিছু টাচেস বা কিছু কালার্স বা কিছু এলিমেন্টস আমাদের ওখানে অ্যাক্টিং এর মধ্যে আছে বা সিনেমার মধ্যে আছে। এবং মিউজিকেও আমি সেটা কিছুটা দেখতে পাই। সামার উইথ মনিকা বলে একটা মুভি আছে, এবং তার আগেও অনেকগুলো মুভি আছে। আমি সামার উইথ মনিকাতে বললাম তার কারণ ওখানে আমরা কয়েকটা অ্যাসপেক্ট দেখতে পারবো যেখানে আছে খুব সুন্দর অ্যাক্টিং। তার আগেও দারুণ দারুণ মুভি আছে, শুরুর দিকের গুলোতে থিয়েটারের কিছুটা টাচ আছে। দেন when we go to Through a Glass Darkly, a movie like that, সেখানে আমি দেখবো যে সাউন্ডের মিনিমালিস্টিক ইউজ, হাউ ইউ ক্যান ইউজ লাইক মিনিমাল সাউন্ড টু কনভে গ্রেট স্টোরি। ঠিক আছে, আর বিউটিফুল মুভি, বিউটিফুল মুভি। তো সেখানে আমরা দেখতে পাবো কিভাবে সেই গল্পগুলো বলা যায়। সেখানে ইগমার বার্গম্যান হ্যাড দ্যাট। বা থিয়েটারের ক্ষেত্রে কি হয়, ইউ আর পুটিং এ লট অফ ফোকাস অন ইয়োর সেলফ অ্যাজ অ্যান অ্যাক্টর, then you know how to express your emotions, how to embrace your emotions, you know how to deal with other actors, you know how to deal with the audience in terms of acting. So acting as a craft, acting as a discipline, acting as a process, এগুলো নিয়ে খুব ভাববার সুযোগ হয় আর কি। আর জেনারেলি কি হয়, থিয়েটারের মধ্যে যে টপিকস গুলো নিয়ে আমরা ডিসকাস করি, দ্যাট ইজ অলসো অফ আ লট অফ ডেপথ। কনজিউমারিস্ট একটা কালচার বা কমার্শিয়াল, ইন ভেরি ব্যাড ওয়ে যদি আমি বলি, কমার্শিয়ালি সেই ছুড়ে দেওয়া যেটা আজকে এখনো হয়, আস্তে আস্তে কমে আসছে, বাট সেটা এখনো হয়। সেটার থেকে যেটা হয়, থিয়েটারে আমরা একটু কনফ্লিক্টটা নিয়ে ভাবছি, একটু ইন্ট্রোস্পেক্টিভ মোমেন্টটা নিয়ে ভাবছি, একটু একটু ক্যারেক্টার্স গুলো নিয়ে ভাবছি, একটু ক্যারেক্টার যে প্রসেস, ইমোশন এর মধ্যে দিয়ে যাচ্ছে সেইগুলো নিয়ে একটু একটু মেথড বা প্রসেস করে একটু প্র্যাকটিস করে নিয়ে তারপরে এসে প্র্যাকটিসটা করছি। ফলে ওই যে চিন্তনের যে একটা প্রসেস, চিন্তা ভাবনার যে একটা অবকাশ আছে, যে জন্য ঋত্বিক ঘটক বলছেন যুক্তিতক্ক পথে ভাবো, ভাবা প্র্যাকটিস করে, তাই না? ওই যে ভাবছি আমি একটা ক্যারেক্টার নিয়ে হয়তো ভাবলাম, ওয়ার্কশপ গুলো কেন হয়, আই এম থিঙ্কিং অ্যাবাউট এ ক্যারেক্টার, হাউ ডাজ ইট মেক মি ফিল। যদি কোনো ক্যারেক্টারের উপরে বেস করা হয়, তার শুতে আমাকে নিজে থেকে পাটা রাখলে আমি কিভাবে ফিল করবো, এমপ্যাথি উইথ দ্যাট পার্সন, উইথ দ্যাট ক্যারেক্টার, বোথ গুড অ্যান্ড ব্যাড। তো সেটা করে কি হবে, হাউ আই ক্যান এক্সপ্রেস দ্যাট, এগুলো অনেক কিছু ভাববার একটা সুযোগ থাকে থিয়েটার থেকে আসলে। অ্যাক্টিংটা জেনারেলি ইমপ্রুভ হয়েই যায়, বিকজ ইউ আর ফোকাসিং এ লট অন দ্য ন্যারেটিভ, ইউ আর ফোকাসিং এ লট অন দ্য স্টোরি, ইউ আর ফোকাসিং এ লট অন দ্য ক্যারেক্টার্স, এন্ড ইউ আর কন্টিনিউয়াসলি থিঙ্কিং অ্যাবাউট অল দোজ অ্যাসপেক্টস। তো সেখানে যখন সিনেমাটিক এলিমেন্ট, সিনেমাটিক ওয়েতে আমরা এক্সপ্রেস করছি, তখন আমার মিডিয়ামটা চেঞ্জ হচ্ছে। থিয়েটারে আমি ওপেন স্পেসে একটা অডিয়েন্সের দিকে যাচ্ছি, সেখানে আবার শেক্সপিরিয়ান থিয়েটার নিয়ে আমরা কথা বলেছি, দ্য গ্লোব আর মার্কিউরি থিয়েটার দুটো নিয়ে আমি বলবো, ডিটেলে আরো আলোচনা করবো, অলরেডি বলেছি মৌচাকে। এরপরে ডিটেলে অ্যাক্টিংটা করে করে দেখাবো হাউ ইট ইজ ডিফারেন্ট। ব্রেকদের ক্ষেত্রে যখন হলো ওই ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল, আমরা থ্রি পেনি অপেরা বলে একটা খুব সুন্দর প্লে আছে, সেটা দেখতে পারি। গুড পার্সন অফ সেজওয়ান বলে একটা আছে পার্সন, মাদার কারেজ চিলড্রেন বলে একটা প্লে আছে, বিউটিফুল প্লেস। দিজ আর গ্রেট রাইটিং এবং পারফরমেন্সের ক্ষেত্রে গ্রেট গ্রেট মোমেন্টস টু পারফর্ম। তো সেইগুলো করে সেইগুলো নিয়ে খুব ককাশিয়ান চক সার্কেল বলে একটা প্লে আছে, বিউটিফুল থিং। তো সেগুলো নিয়ে পড়ে যখন সেগুলো নিয়ে খুব চর্চা করা হয়েছে, তখন সেগুলো নিয়ে চর্চা যখন একজন মানুষ করছে না, ইভেন ইফ ইউ আর নট এ ফিল্ম মেকার, ইভেন ইফ ইউ আর নট এন আর্টিস্ট, দ্যাট চেঞ্জেস ইউ অ্যাজ এ হিউম্যান বিং, ইমোশনালি, স্পিরিচুয়ালি, মেটাফিজিক্যালি, ইন ডিফারেন্ট ওয়েজ। ঠিক আছে, because you think about certain aspects, you think about certain conflicts, you think about certain emotions, some situation in your life you look at in a very different way. Maybe you have looked at from a different perspective, and after going through that play, you are thinking about something else and you are looking it from a different perspective.
তো এই যে রেঞ্জটা এক্সপ্যান্ড করা, এই যে রেপার্টোয়ারটা ইনক্রিজ করা বা এক্সপ্যান্ড করা, এইগুলোর খুব সুযোগ থাকে, এক্সপেরিমেন্টেশনের সুযোগ। তো সেরকম একজন হচ্ছে ঋত্বিক ঘটক, যে সারাদিন এগুলো নিয়ে ভেবেছেন, পড়াশোনা করেছেন, চর্চা করেছেন। পরে যখন তিনি সিনেমাটা ভালোবেসে করতে চেয়েছেন, হি কুড গিভ ইট ব্যাক টু দ্যাট মুভি, হি কুড গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি অলসো। এবং সিনেমা বানানোটা ছিল তার কাছে খুব প্রাধান্য, যেখানে একটা জায়গায় তিনি একটু ভুল করে ফেলেছেন, তার সাথে অতটা বুঝে তার সিনেমা, অনেক সময় হয় না যে this is a scenario you can feel nowadays also, or you can find nowadays also, যে আমরা হয়তো দারুণ একটা সিনেমা বানালাম, রাইট, উই আর মেকিং a great movie that is ahead of time, beyond many people's wildest imaginations or imagination. You are making a great movie aesthetically, technically, um, artistically. You are making a great movie. Now you need also some people who can market it. তো সেই টাইমে সেরকম লোক ছিল না, সিচুয়েশনটা এমন ছিল যে অতটা বুঝে কিভাবে সেটাকে মার্কেট করবে, এবং তিনি নিজে অতটা গুরুত্ব দেননি, বিকজ টু মেক দ্য মুভি ওয়াজ অফ মোর ইম্পর্টেন্স টু হিম। এবং সেখানে তিনি সবকিছু ঢেলে দিয়েছেন, কিভাবে তিনি এক্সপ্রেস করছেন। আমি যুক্তিতক্ক গল্পের শুরুতে যে তিনটে ফিগারের যে নাচটা আছে, বিউটিফুল সিন, সেখানে আমরা গুপি বাগাতেও যখন নাচটা দেখছি সেরকম আমরা দেখতে পাচ্ছি। বাট ওটাই বলছি, আর্টিস্টিক্যালি কিভাবে ইউজ করা আর কি, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বাট সেখানে মিউজিকটা কিভাবে আস্তে আস্তে ট্রানজিশন হলো, তার সাথে সাথে মুভমেন্টটা কিভাবে ট্রানজিশন হলো, এগুলো বুঝতে গেলে আমার নাচটা জানতে হবে, মিউজিকটা জানতে হবে, সেখান থেকে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ওই পার্টিকুলার কনটেক্সটে আমি কিভাবে ইউজ করবো, এগুলো জানাটা খুব প্রয়োজন। তো ঋত্বিক ঘটক ওয়াজ ওয়ান অফ দোজ ফিউ পিপল, এবং আমি তো বলবো ওয়ান অফ দ্য মোস্ট অথেন্টিক ভয়েসেস, ইফ নট দ্য মোস্ট অথেন্টিক ভয়েস ইন টার্মস অফ ডিরেকশন ফ্রম ইন্ডিয়া, দ্যাট ওয়াজ ঋত্বিক ঘটক. So you really need to know a lot about cinema to make this kind of movies. শুরুর গুলো আরো অনেকটা মানে প্রপারলি স্ট্রাকচার ছিল, পরে যত আস্তে আস্তে পরের দিকে হয়েছে, অনেক সময় লস্ট হয়ে গেছে, সেটাকে প্রিজার্ভ করা হয়নি প্রপারলি, বার্ন হয়ে গেছে অনেক সময়। তো ফলে কি হচ্ছে, ওটা একটা ছিল। আর যে অতটা বুঝে কিভাবে আমি মার্কেট করব টু দ্য গ্লোবাল অডিয়েন্স অর টু আদার পিপল, সেইটাও অনেক সময় করা হয়নি। লেজি হতে পারে, লেথার্জি হতে পারে, বা আমার যেটা মনে হয় আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে বোধগম্যতার অভাব। কারণ আজকেও যখন আমি বাংলা সিনেমা ওয়েন আই লুক, আজকে তো চোখে দেখা যায় না, মানে আমি আমাদের মতো লোকরা দেখতে পারি না আমরা, বা কিছু কিছু হলেও তাও আমাদের আমাদের কাছে আমাদের ভেরি অনেস্টলি বলি, আমি দেখতে পারি না যেগুলো হয়। দুই একটা মাঝে মাঝে বলে ভালো হয়, কিন্তু আমি দেখতে বসলে সেটাও দেখতে পারি না। বাট যখন আমরা ঋত্বিক ঘটকের সিনেমা দেখছি, তারা সেখান থেকে মিনিমাম বুঝতে পারছেন আজকে বাংলা ভাষাকে নিয়ে এত সুন্দর কাজ করা, সেটাও যদি আমরা বাঙালি হয়ে না বুঝতে পারি, তাহলে সেটার থেকে মানে দুর্ভাগ্যের বিষয় আর কি আছে, রাইট? তো সেই জন্য ওই বোধগম্যতা, সিনেমাটাকে বুঝে কোন অ্যাসপেক্টটা নিয়ে আমি মার্কেট করব, কোন অ্যাসপেক্টটা নিয়ে কথা বলবো, সেটা বলতে গেলেও তো আমার সিনেমাটা বুঝতে হবে, আরো অনেক কিছু লাইফের বুঝতে হবে। সেটা না বুঝলে আমি মার্কেটটা করবো কি করে, রাইট? তো সেই ওই মিনিমাম ইন্ট্রোস্পেকশন, মিনিমাম যে ইনভলভমেন্ট বা এঙ্গেজমেন্ট যেটা আমাদের করা দরকার টুয়ার্ডস সিনেমা, টুয়ার্ডস দ্যাট সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, টুয়ার্ডস দ্যাট আর্টিস্টিক প্রসেস অফ ডিরেকশন, সেগুলোতে খুব একটা এনথুজিয়াজম বা প্যাশন বা যে বললো না একটা পরিশ্রম, সেটা খুব নেই আর কি। সিনেমা বানাতে হবে, মোটামুটি একটা ফান্ডিং বা কোনো রকম একটা জোগাড় করে বানিয়ে ফেললাম, এক সপ্তাহ থেকে দু সপ্তাহের বেশিও লোকে মনে রাখলো না, এই সিনেমাগুলো সেরকম সিনেমা নয়। দিজ আর ইউনিভার্সাল হিউম্যান ইমোশনস, যেটা আমি আবার বলেছি। So you take Satyajit Ray, you take Ritwik Ghatak, you remember it for many years and still people will remember it, because আজকে যখন আমরা ট্র্যাডিশনাল মডার্ন নিয়ে একটা ডিবেট হয়, রাইট, ঋতিক ঘটক ওয়াজ সো প্রগ্রেসিভ এন্ড সো মডার্ন। ফেমিনিজম যদি হয় ইন ইটস ট্রু ফর্ম, উই ক্যান সি ইন ঋতিক ঘটকস মুভিজ। প্রগ্রেসিভনেস যদি আমি বলি, তারপরে মডার্নাইজেশন যদি বলি, সবকিছু আমাদের ঋতিক ঘটকের সিনেমা অ্যাহেড অফ টাইম, মাচ অ্যাহেড অফ হিজ টাইম। সেই জন্য লোকে হয়তো বুঝতে পারছে না, সেটাকে নিয়ে লোকের কাছে বলা, লোকের কাছে তুলে ধরা এখনো একটা লেথার্জি রয়ে গেছে। লোকের কাছে গিয়ে রিপ্রেজেন্ট করা যে আমাদের এই ট্যালেন্ট আছে, তার এই সিনেমা আছে, এখান থেকে আমাদের কালচারের এই অ্যাসপেক্ট গুলো বলা হচ্ছে, এই কনফ্লিক্টের উপরে তিনি জোর দিয়েছেন, সেটা এখনো কতটা রেলিভেন্ট আজকে মডার্ন সোসাইটিতে, কন্টেম্পোরারি সোসাইটিতে, উই ক্যান স্টিল রিলেট টু দ্যাট, বিকজ দোজ আর ইউনিভার্সাল হিউম্যান ইমোশনস ক্রিয়েটেড ফর উইথ এ জেনুইন ভয়েস, অথেন্টিক ভয়েস। তো সেইটা আমাদের বুঝতে হবে, বোঝাটা আরো স্ট্রং করতে হবে, এডুকেশনটার উপরে আরো জোর দিতে হবে, বিকজ তিনি anyone who has, or most of the people who have worked with Ritwik Ghatak or have been a student of Ritwik Ghatak, একটা যেটা ইউনানিমাসলি যেটা একটা উঠে আসে কথা, সেটা হচ্ছে যে তিনি যখন সিনেমা নিয়ে কথা বলতেন ঋত্বিক ঘটক,
অন্য কারোর সাথে যেন তুলনা হয় না, এরকম একটা ব্যাপার। মানে সিনেমাটা ভালোবেসে তিনি এতটা ভেতরে ঢুকে গিয়েছিলেন যে আজকে অনেক কুমার সাহানি বলি, সাইদ আক্তার মির্জা বলি, মনিকল বলি, বা আমাদের আদুল গোপালকৃষ্ণন, এর প্রত্যেকেই একটা জিনিস যেটা স্বীকার করেছেন, আরো অনেকে আছেন। মানে এফটিআই এর একটা ব্যাচ বেরিয়েছিল যারা শুরুর দিকে, যারা একদম সিনেমা নিয়ে রিয়েলি যুক্তিতক্ক, মানে অ্যানালিসিস ক্রিটিসিজম সেই ফিলোসফিক্যাল লেভেলে চর্চা করেছিল। তো তাদের কথাও যখন আমরা শুনি তখন তারা বলে ইউনানিমাসলি অনেক সময় যে ঋত্বিক ঘটক যখন সিনেমা নিয়ে কথা বলতেন তখন তার সাথে কিন্তু মানে অন্য কারো তুলনা হয় না, মানে দ্যাটস ইন অ্যানাদার লেভেল। এত ডিটেলে এতটা ডেপথ নিয়ে বোঝা তখন তাদের মতো ওরকম টিচার আর কেউ ছিল না। দ্যাটস ওয়াই দে রেসপেক্টেড ঋত্বিক ঘটক অলসো। বাট তাদের পরের জেনারেশন, নেক্সট জেনারেশন যারা একটু ব্র্যাট হয়েছে, যারা তাদের বাবার নাম ভাঙিয়ে খাচ্ছে, অনেক সময় তাদের নামটাও রাখা হয়েছে এমন ভাবে সেটা নামটা গালির মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে তাদের ক্ষেত্রে আমার খারাপ লাগে, বিকজ দে মেক আ লট অফ ফান অ্যাবাউট, দে মেক আ লট অফ ফান অফ দিস পিপল, দিস গ্রেট জিনিয়াসেস। কেন তাদের তো নিজেদের যে স্ট্রাগলটা দেখতে হয়নি। ঋত্বিক নামটার সাথে আমরা একটা স্ট্রাগলকে যোগ করি, যেখানে আমাদের আর্টিস্টিক ইন্টিগ্রিটি আছে, স্ট্রাগল আছে, যেখানে এগেনস্ট অল অডস একটা কি বলবো একটা সিনেমা বানানোর যে তাগিদ, সিনেমাটাকে বুঝে। আর সেখানে ঋত্বিক অনেক সময় ব্র্যাট নামটাও হয়ে যায়। সো আমরা হয়তো একটাই নাম দেখছি কিন্তু দুটো নাম একজনের নামে, মানে শুনলেই আমাদের মনে হয় one of the most authentic voices, if not the most authentic voice in the cinematic fraternity, ইন্ডিয়া থেকে যদি আমি বলি, অ্যাপার্ট ফ্রম সত্যজিৎ রে। আহ, তো সেইগুলো আমাদের খুব রেসপেক্ট করা উচিত, যে আমাদের কোন নামটা রয়েছে তার একটা কি বড় ভূমিকা আছে। কেন আমরা করছি, আই উইল টক অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন, যে শুধু গরিব বলে অনেকে তারা মানে ডিসরেসপেক্ট করে ফেলে। বাংলার ক্ষেত্রে দিস হ্যাজ বিন দ্য প্রবলেম, আই উইল গ্র্যাজুয়ালি টক অ্যাবাউট অল দিস থিংস মোর। যে বাংলার ক্ষেত্রে একটা যেটা হয়, বাই ইটস নেচার খুব একটা ভাবেনি আর কি, কাজ করেছে পয়সার জন্য খুব একটা ভাবেনি। এবার বাইরে থেকে অনেকে যখন একটা অন্য পার্সপেক্টিভ নিয়ে দেখছে, দে সামটাইমস দে লুক অ্যাট ইট ইন এ ভেরি ব্যাড ওয়ে, এবং আমাদেরই লোককে ইউজ করে তারা অনেক সময় আমাদের এগেনস্টে ইউজ করে, দ্যাটস ওকে। কেন এটা তাদের নেচার, তারা এই ডিভাইড অ্যান্ড রুল এগুলো করে করেই তারা আস্তে আস্তে এক্সপ্যান্ড করেছে। কিন্তু অনেকটা পরে গিয়ে যখন নিজেদের লোকেরা বোঝে না, তখন তাদের অনেক কিছু করার থাকে না। পরে তারা হা করে পরে দেখে তারা কোনো সলিউশনে প্রোভাইড করতে পারে না। তার মধ্যে একটু আর্ট এন্টারটেনমেন্ট কালচারটা খুব অ্যাফেক্টেড হয়ে যায়, সেটাকে আবার রিভার্ট করাটা ইটস আ ভেরি কাম্বারসাম টাস্ক। যার জন্য নিজেদের কালচারের স্পাইনটাকে বা সোশ্যাল ফ্যাব্রিকটাকে মেনটেন করাটা খুব দরকার, কালচারাল ক্যারেক্টারটা। আর আমাদের বাংলা ছিল হচ্ছে কালচারাল ক্যাপিটাল। তো সেখান থেকে যখন সেখানে মানে কালচারটা আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যাচ্ছে, তখন এরা যখন উপর থেকে দেখবেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা, এরা দেখে উপর থেকে খুব দুঃখ পাবেন আর কি, বিকজ দে হ্যাভ রিয়েলি গিভেন দেয়ার এভরিথিং টু মেক গ্রেট মুভিজ। এবং তারা চেয়েছিলেন বাংলা ভাষাটাকে ইউজ করে দে কুড শো ইউনিভার্সাল হিউম্যান ইমোশনস। তারা যতটা পেরেছেন চেষ্টা করেছেন, থিওরিটিক্যালি তারা লিখেছেন, বিশেষ করে সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটক। তারা শুধু সিনেমাতেই থেমে থাকেননি, দুজন দুভাবে করেছেন। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যদি বলি, তিনি তো আর পড়াননি অতটা, বাট তিনি যখন কোনো জায়গায় গেছেন তখন সেই টক্স গুলো আছে, ইন্টারভিউজ গুলো আছে, সেগুলো একটা এডুকেশনের একটা দারুণ ভূমিকা পালন করে। তার যে বইগুলো তিনি লিখেছেন অ্যাজ এ ফিল্ম স্টুডেন্ট, একদম একজন কিউরিয়াস ফিল্ম স্টুডেন্টের মতো করে লেখা। ঋত্বিক ঘটক যখন পড়িয়েছেন তখন তিনি একদম ডিরেক্টরদের ফিল্ম স্টুডেন্টদের পড়িয়েছেন, একদম ডিরেক্টলি তিনি কনভার্স করেছেন ডিরেক্টরদের ফিল্ম স্টুডেন্টদের সাথে, এবং একটা সেন্স অফ বিইংটা যে কনভে করতে হয়, তিনি সেটা সেই ইউথকে কনভে করেছেন, হু আর ট্রাইং টু বি পোটেনশিয়াল ফিল্ম মেকার্স ইন ফিউচার। সেখান থেকে তারা সেটা পেয়েছে, একটা রেবেলিয়ানের অ্যাটিটিউড, সোশ্যাল কমেন্ট্রি, সিনেমার একটা পারপাস, সেন্স অফ বিইং অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ স্টোরি টেলার, অ্যাজ অ্যান আর্টিস্ট, একটা সেন্স অফ বিইং যে কনভে করতে হয় একটা ইয়াং স্টুডেন্টকে, সেইটাকে তিনি দিয়েছেন। দ্যাট ইজ দ্য মার্ক অফ আ গ্রেট টিচার। দুজনেই তাদের দুরকম ভাবে, থ্রু ফিল্মস, থ্রু দেয়ার টিচিংস, থ্রু দেয়ার রাইটিংস। ঋত্বিক ঘটক লিখেওছেন সিনেমা অ্যান্ড আই, এবং আরো অনেক দুই একটা মুভি বই আছে তার সম্বন্ধে, আরো কয়েকটা বই আছে। তারা বলছেন সিনেমা নিয়ে একদম তাবর তাবর বইতে, খুব ডিপ লেভেলে, একদম থিওরিটিক্যাল লেভেলে, মানে একদম স্কলারলি লেভেলে, মানে খুব সুন্দরভাবে তারা চর্চা করছেন সিনেমা নিয়ে। সেটা আজকে গেল কোথায়? মানে আই হ্যাভ ক্রিয়েটেড মোর দেন 20 ফিল্ম ক্লাবস ইন মাই লাইফ, ইন ডিফারেন্ট রিজিয়ন্স, মানে অল ওভার ইন্ডিয়াতে আমি বিভিন্ন জায়গায় গেছি। আমি 20 ফিল্ম ক্লাবস তৈরি করেছি, এবং সেখানে যে ডেমোগ্রাফিক ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট ডেমোগ্রাফিক্স ছিল। তবে যখনই আমি থেকেছি, আই হ্যাভ মেড ইট শিওর যে প্রত্যেকের মধ্যে সিনেমার যে মানে এনথুজিয়াজমটা থাকে বা প্যাশন থাকে, সেটা যেন কোনো অংশে কম না হয়।
ফলে যখন সিনেমা দেখানো হয়েছে, there was pin drop silence, nobody made a single sound on during that uh, like প্রজেকশন অফ সিনেমা। তারপরে আমরা সিনেমা নিয়ে ডিসকাস করেছি, তার আগে আমরা একটু ব্রিফ ইন্ট্রো দিয়ে পরে সিনেমা নিয়ে ডিসকাস করেছি, কোনো সময় হয়তো ইন্টারভিউজ নেওয়া হয়েছে। পরে কি হয়েছে, সিনেমা নিয়ে একটা চর্চা ছিল, সেগুলো আস্তে আস্তে হঠাৎ করে কমে গেল কেন? কেন এই যে ওভারঅল বিভিন্ন ওয়েজে, দিস ইজ নট অনলি লিমিটেড টু সিনেমা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ হ্যাপেনিং ভেরি হোলিস্টিক্যালি অলসো। হোলিস্টিক্যালি আমাদের ডেভেলপমেন্টটা হওয়া উচিত ছিল। এখন যেটা হয়েছে ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস, যে অবতরণ মানে ডেকাডেন্সটা হচ্ছে, সেটা হোলিস্টিক্যালি বলবো না, হোলিস্টিক্যালি ইমপ্রুভমেন্টই হয়। মানে ডেকাডেন্স যেটা হচ্ছে সেটা ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস। ভাষাটার মানটা নামিয়ে দেওয়া হলো, গানের মানটা নামিয়ে দেওয়া হলো, সিনেমার মানটা নামিয়ে দেওয়া হলো, আর্ট অ্যান্ড কালচারের মানটা নামিয়ে দেওয়া হলো, ওভারঅল সিনেমাটা পুরো আস্তে আস্তে নেমে গেল। আবার যখন সিনেমা আমরা ভালো ভালো বানাবো, সেটার থেকে আমরা গানটা দেখতে পারবো, সেটা থেকে আমরা ন্যারেটিভটা দেখতে পারবো, ল্যাঙ্গুয়েজ দেখতে পারবো, সবকিছু দিক থেকে আমরা আস্তে আস্তে উঠতে পারবো। বাংলার ক্ষেত্রে why I am mentioning it again and again, because বাংলা or Bengal has shown the path to India and to the world how to make movies. আমি আজকে পারলে স্করসেজির একটা যদি ইন্টারভিউ দেখাই, বা আমি শেয়ার করে দেবো লিঙ্কটা, স্করসেজি ইজ অলসো টকিং অ্যাবাউট ঋত্বিক ঘটক অ্যান্ড সত্যজিৎ রে, because the influence he had, imagery, আমি যেটা বলছি সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল ইমেজারি যখন একটা হচ্ছে উইদাউট এনি ডায়ালগ, দ্যাট ইজ হ্যাভিং অ্যান এফেক্ট, সিনেম্যাটিক এফেক্ট। এবং সেটা যখন সেই কনটেক্সটে বা স্টোরি টেলিংটা ওই কনটেক্সটে যখন বলা হচ্ছে, তখন যেমন টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড বলে একটা গল্প আছে, সেইটা যখন হচ্ছে, সেখান থেকে ওর যে ইমেজারিটা আছে সেটা পড়ে তিনি বুঝেছেন, রাইট? আমি যেটা বলি মিডিয়াম স্পেসিফিসিটি নিয়ে উই হ্যাভ টকড অ্যাবাউট medium specificity and cross cultural communication or cross media communication, we have talked about it. So ঋত্বিক ঘটক কি করছেন, তিনি বই পড়ছেন। টি.এস. এলিয়টও আজকে ইন্ডিয়ার থেকে অনেকটা ইন্সপায়ার্ড ছিলেন সেই নেচার থেকে। ওয়েস্টল্যান্ড যখন তিনি পড়ছেন, তখন তিনি ওই ওয়ার্ডস এর মধ্যে থেকে সিনেম্যাটিক ওয়েতে কিভাবে ইমাজিনেশন করবেন, ইট স্পার্কস ইউর ইমাজিনেশন। ওই ওয়ার্ডস এর মধ্যে থেকে হাউ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট ইন এ সিনেম্যাটিক ওয়ে। পরে যখন তিনি একটা সিনেমা বানাচ্ছেন, যেটার মধ্যে একটু হয়তো তার স্কেচেস রয়েছে, বা একটু হয়তো তার কালার্স বা ফ্লেভারটা রয়েছে, হি কুড ইউজ অল দোজ ইমেজারি ইন দ্যাট মুভি। এরকম ভাবে তিনি করেছেন। জন কিটসের একটা কবিতা তিনি মাঝে মাঝে যখন দরকার হবে, তখন এমন একটা সিচুয়েশনে সেটাকে ইউজ করেছেন যে সেটা একটা খুব পয়েগনেন্ট একটা প্রোফাউন্ড মোমেন্ট হয়ে গেছে। আবার যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, এই গান যে যখন ইউজ হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা খুব অন্তরঙ্গ খুব একটা খুব ক্লোজ একটা রিলেশনশিপ ছিল, সত্যজিৎ রায়েরও ছিল, ঋত্বিক ঘটকের ছিল, দুজনেই খুব ভালোবেসেছেন। এবং ঋত্বিক ঘটকও মাঝে মাঝে শান্তিনিকেতনে যেতেন এবং সেই অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করতেন। খুব একটা সুন্দর সম্পর্ক ছিল। এবং মাঝে মাঝেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও উঠে আসছে তার লেখায় বা সিনেমাতে, এবং গানেও তিনি ইউজ করেছেন। তো সেখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হয়েছে, কোনো কোনো জায়গায় ফোক ইউজ করা হয়েছে। বা ঋত্বিক ঘটকের ক্ষেত্রে আরেকটা যেটা ব্যাপারটা ছিল, খুব রুটেড টু দ্য কালচার, রুটেড টু দ্য সয়েল, মানে আমাদের মাটির গন্ধটা অনেক সময় সিনেমাতে পাওয়া যায়। যার জন্য অনেক সময় সত্যজিৎ রায়ও বলেছেন যে তিনি তার থেকে অনেক বেশি বড় বাঙালি ছিলেন। সো লেট মি জাস্ট শেয়ার দিস প্রজেক্ট পিপিটি। দের ইজ নট মাচ, বিকজ আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশনই দিয়ে দিচ্ছি। পরে আমরা, সিন্স উই হ্যাভ অলরেডি স্টার্টেড টকিং অ্যাবাউট দ্যাট, I will do a series on that, যেখানে I will talk about like the greatest filmmakers of Bengal. So this is Ritwik Ghatak. You see the emotions, such a genuine human being. আমাদের প্রেসিডেন্সি তেও ছিলেন, তিনি প্রেসিডেন্সি থেকে পাশ করেছেন, প্রেসিডেন্সির ফ্লেভারটাও রয়েছে স্কলারলি ব্যাপারে। তো এইটাই আর কি, মানে great filmmaker, great intellectual, obviously, artistic brilliance, obviously, great scholar, এবং great filmmaker. Maybe the world or the world was ready, the society was not ready to understand his works, এবং কেউ সেটা অতটা কনভেও করতে পারেনি। আজকে যখন স্করসেসি দেখছে, তখন সে সেটা বুঝতে পেরেছে। এটাই যদি আরো অনেককে কেউ নিয়ে যেত, তাহলে তারা সেটা বুঝতে পারতো। The man they learned the most from, এটা আমি বলিউডের কথা বলছি, and the man they insulted the most, এটাও আছে। এটা আমি ডিটেল আলোচনা করবো, আজকে আর মুড নেই, বিকজ উই আর টকিং ইন অ্যানাদার লেভেল। মানে আজকে দ্য ডিসকাশন উই আর ডুইং উইথ ঋত্বিক ঘটক, or through ঋত্বিক ঘটক, we are talking about the world's best cinema, right? So I don't want to dilute that discussion.
বাট যেটা হয় generally, let me tell you again and again, when you don't have enough money, or money যদি অতটা না থাকে, মানে এই লোক দেখানো দেখনদারির মানি যদি না থাকে, or if you haven't earned enough awards in your life, যদি ফেক অ্যাওয়ার্ডস হয় তাহলেও চলবে, দেন দের ইজ এ সেক্ট অফ পিপল যারা আজকে ব্র্যাট বা ওই স্ট্রাগলার হলে ওই ব্র্যাট স্ট্রাগলারই অন্য কোনো ওয়েতে নাম করে 2 নম্বরই করতে যারা হয়েছে, তারা কি করে, তারা এইগুলোর উপরে নজরটা দেয় বেশি, বিকজ দে ওয়ান্ট টু অ্যাসোসিয়েট উইথ সামথিং। কিছু একটা পেয়েছে, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট, দ্যাট ইজ দ্য ওয়ে দে ওয়ার্ক। রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্টের বাইরে গিয়ে তারা অন্য কিছু ভাবতে পারে না। দ্যাট ইজ বিকজ অফ দেয়ার সামটাইমস বিকজ অফ দেয়ার রিলিজিয়ান, সামটাইমস বিকজ অফ দেয়ার প্রেফারেন্স, ইট ডিপেন্ডস অন মেনি অ্যাসপেক্টস, বাট মোস্টলি ডিপেন্ডস অন দেয়ার মাইন্ডসেট। এবার সব জায়গাতেই ভালো খারাপ মিশিয়ে লোক থাকে, উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট, বাট ইটস মোস্টলি বিকজ অফ দেয়ার মাইন্ডসেট। এত নিচে ইনসাল্ট করতে পারে ঋত্বিক ঘটকের মধ্যে একটা মানুষকে, ইউ ওয়ন্ট ইভেন ইমাজিন। whereas this person has taught a lot to Bollywood, or FTIA তে যখন শুরুতে যখন জেনারেশনটা তৈরি হচ্ছে, যখন ফিল্ম মেকার্সরা বলিউডে যাবে ওই টাইমটায়, তখন হি হ্যাজ টট a lot of great people, যারা গ্রেট স্টুডেন্টস ছিল তার। পরে তার পরবর্তী জেনারেশন পরে যারা এসছে, তারা যতই রাগ করুক আর যাই করুক, দিস ইজ দ্য হার্শ ট্রুথ অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, তারা প্রচন্ড ইনসাল্ট করেছে ঋত্বিক ঘটকের নামকে। মানে অনেক সময় যারা করেছে তারাই হয়তো জানে না, তারা বোঝার প্রয়োজনও মনে করবে। মানে ঋত্বিক ঘটকের নামটা নিয়ে ঋত্বিক ঘটক দুটোকে আলাদা করে করে, তারপর ঋত্বিক ঘটকের যেহেতু একটা স্ট্রাগল ছিল তার, মানে এরকমও হয়েছে যে একজন খুব ট্যালেন্টেড ফিল্ম মেকার, রাইট, একজন খুব ট্যালেন্টেড ফিল্ম মেকার, তাকে একটু কিছুদিন ধরে একটু আটকে রেখে টর্চার করা হলো বা একটু এক্সপ্লয়েট করা হলো, এবং তারপরে তারপরে তাকে একটা পজিশন দেওয়া হচ্ছে এফটিআইআই তে। মনে মনে তাদের নিজেদের মধ্যে তারা খেলা করছে তাকে ঋত্বিক ঘটকের সাথে তুলনা করে। ঠিক আছে, আমার ক্ষেত্রে আমি দেখেছি বা যেটা তারা করে থাকে আমি জানি যে হয়তো আমাদের পাথটা যেটা হচ্ছে, ইটস ভেরি মাচ লাইক সত্যজিৎ রে, যেরকম ভাবে আমাদের টেস্ট হয়েছে, প্রেফারেন্স হয়েছে, সেরকম হলো। বাট ঋত্বিক ঘটকের কাজটাকে তারা বুঝলো না, তারা শিখলো ঋত্বিক ঘটকের নেশাটাকে, বা তিনি যেভাবে আসক্তি ছিল তার, সেটাকে তারা দেখলো, এবং ঋত্বিক ঘটকের যে একটা খুব সেলফ ডিস্ট্রাকটিভ লাইফস্টাইল ছিল সেটাকে তারা দেখলো, বিকজ দে আর ওয়ার্ড ফর দ্যাট। তারা সবসময় ওইটা নিয়েই তারা ভাবছে আর কি। ফলে সেই দিকে যদি কাউকে নিয়ে যাওয়া যায়, তারপরে ঋত্বিক ঘটকের নামটা বলে তাদের সাথে কম্প্যারিজন, মানে দিস ইজ মানে এরকম ননসেন্স গেম কিছু সিনেমা ইন্ডাস্ট্রি বলবো না, বলিউড পার্টিকুলারলি যেটা প্রপাগেট করছে সোসাইটিতে, এবং তাদের নিজেদের মাইন্ডসেটটাও এরকম। ওই জন্য আমি বাংলার লোককে অ্যাটলিস্ট বলবো, ডোন্ট লিসেন টু দিস পিপল। দে উইল কাম ইন ফ্রন্ট অফ ইউ উইথ আ হ্যাপি ফেস, উইথ আ ভেরি রেসপেক্টফুল ফেস, বাট ইনসাইড দে আর লাইক টোটাল শিটি পিপল, অ্যান্ড মোস্ট অফ দেম অ্যাটলিস্ট। তারা যেটা করে, তারা ঋত্বিক ঘটক সত্যজিৎ রায়কে প্রচন্ড নিচু চোখে ভাবে, এবং সত্যজিৎ রায় তাও একটু মানে অ্যাওয়ার্ডস গুলো পেয়েছিলেন বলে তার নামটা এখনো তারা করে, না হলে নোবেল চুরির মতোই হতো আর কি। আদারওয়াইজ ঋত্বিক ঘটক যেহেতু অ্যাওয়ার্ডস এর কথা চিন্তা করেননি, মানে তিনি যেহেতু দিয়ে গেছেন জ্ঞানটা, তারা খুব বাজে বাজে ওয়ার্ডস ইউজ করে এরকম লোকেদের ক্ষেত্রে, যারা আনকন্ডিশনাল লাভ বা যারা শিক্ষা দেয়, যারা রিটার্নে কিছু চিন্তা করে না, এদের খুব বাজে বাজে নাম দিয়ে তারা ডাকে আর কি। So understand their true nature, and then only you won't be influenced by them, and you can really create something of your own, যেটা আমাদের বেঙ্গলি কালচারকে রিফ্লেক্ট করবে, ইন্ডিয়ান কালচারকে রিফ্লেক্ট করবে, যেটাকে আমরা গ্লোবালিও একটা ভালো সম্মানের জায়গায় নিয়ে যেতে পারবো। So that is very important, so that we respect our own people, at least when someone else is not. আসলে কি হয়, আমি let me tell you that also. You will ask why this is happening, why I am telling this. See, a person like Scorsese or Kurosawa, I have mentioned the example again and again. Scorsese is also a very good film student, and he is a lifelong film student. Mane, at 60, 70, he will be still a student, learning from movies. Tarantino is also like that, very inspired by movies. Scorseseর মতো একজন ডিরেক্টর যখন বলছেন যে ঋত্বিক ঘটক was a great filmmaker, that is a big statement for them, because Scorsese is telling that, and we are fan of Scorsese. Scorsese is telling Satyajit Ray was a great director. Satyajit Ray has got a lot of recognition and awards. He's obviously a great director. But Scorseseর ভিডিওটা ছাড়া অন্য কোনো ভিডিও বা তার সিনেমাটা দেখে যে বোঝার ক্ষমতা যেটা আমাদের হওয়া উচিত অ্যাজ আ ফিল্ম মেকার বা সিনেমা প্রফেশনালস, তাদের সেটা নেই, সেটা ডেভেলপই হয়নি, এবং তারা সেটা করতেও চায় না, বিকজ আর্ট আর এডুকেশন যদি সিনেমাতে চলে আসে, অনেকে সেটা সহ্য করতে পারে না, অনেকে হারাম বলে এটাকে, মিউজিকও অনেক সময় বলে। তো তার ফলে কি হয়,
তার ফলে বাই ডিফল্ট আমরা সিনেমার দিকে আর মনটা থাকে না, এডুকেশনের দিকে, স্কলারলি ব্যাপারটাই আর মনটা থাকে না। সেখান থেকে ঋত্বিক ঘটককেও গালাগাল দিয়ে বা একটা ডিসকার্ড করে, ছোট করে, হেও করে, অপমান করে যতটা করে দেওয়া যায়, দে আর অলওয়েজ ফর দ্যাট। এবং তারা হয়তো মুখে দেখতে সুন্দর, বা সুন্দর বলবো মনে হয় তাদের মনে সুন্দর, অনেক লোকে হয়তো তাদের সুন্দর ভাবে বাহ্যিক দিক থেকে, আমার কাছে কেউই সুন্দর নয়, বাট ভেতরে তারা প্রচন্ড নোংরা মানুষ। এবার তারা চেষ্টা করে সিনেমা ইন্ডাস্ট্রিটা নোংরা, ভালো মানুষ নয়, আমরা এইসব বলতে বলতে, বাট তার মধ্যে থেকেও যখন আমরা অ্যাক্টিং এ চ্যানেলাইজ করতে শুরু করি, সবাই ভালো বাজের ওপরে গিয়ে আমি সিনেমার অ্যাক্টিং এর কথা বলছি। আমরা কেউই ভালো মানুষ নই, আমিও খুব বাজে মানুষ, অনেকেই অনেক বাজে মানুষ। বাট আমাদের ফেলো কলিগ বা ফেলো সিনিয়র লোকেদের, যারা আমাদের স্পেশালি যারা টিচার্স থেকেছেন, তাদের রেসপেক্ট করাটা না করলে কোথাও যেন আমরা নিজেদের প্রতি সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলি। আর পার্সন লাইক ঋত্বিক ঘটক, if we cannot respect a person like Ritwik Ghatak, then we are missing a lot. We don't even look at the cinema because we judge it so much. একটা judgmental attitude নিয়ে আমাদের আসে, and we miss out an authentic voice because we have to pretend to be someone else. আজকে যদি ঋত্বিক ঘটকের নামটা চলে আসে, মানে if he gets some awards, তাহলে হয়তো তাকে নিয়ে আবার কথা বলবে, নামটা জোড়ার চেষ্টা করবে। So be very careful about all these people, and we have to respect our own people and these great people who have showed us how to make great movies, how to talk about movies in a great manner, how to teach movies in a great manner. So really you need to know about that. বাইরের লোকেরা কিন্তু এটা আছে, হিউমিলিটি নিয়ে তারা যখন অবজেক্টিভলি দেখে, তাদের মধ্যে এরকম সংকীর্ণ মানসিকতা নেই, ফলে when they are watching the movie, they are looking at the movie and they are looking at the great works of those artists. তো তারা কিন্তু সম্মান করে এটা। কিন্তু এখানে যেটা হয়, ওই বললাম যে যতই বড় একটা মানুষ হোক না কেন, আমার চোখে সে নিচু, তাকে ধরে নামিয়ে দিল, এই করে তারা একটা সেন্স অফ গ্র্যাটিফিকেশন পেলো, সেন্স অফ একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স পেলো, দ্যাট কামস ফ্রম আ ডিপ ভয়েড উইদিন ওয়ানসেলফ। বাট ওটা করে যদি নিজের নামটাকে বড় করে বেচতে পারে। But we are talking about great cinema. So in that aspect, these people can be ignored. Because Ritwik Ghatak is one of the greatest directors ever born in the filmmaking fraternity, if I say. He didn't earn enough awards or he was poor. Both. For some people, award rewards, for some people, poverty. So money, reward, punishment, they are already always thinking about that, right? So they are stuck with that mindset. They cannot make great movies, and as I have seen, for the next 5 years, they won't be able to, because it takes a lot of understanding to understand that, you know, where they are heading, how they are thinking about narratives or roles. So it shows a lot. But the name sounds familiar. I have already talked about that. That's not that important. We will remember Ritwik Ghatak as Ritwik Ghatak. ক্যারেক্টারিস্টিক্স কয়েকটা ছোট ছোট ক্যারেক্টারিস্টিক্স আমি বলি। একটা হচ্ছে ডেন্স লেয়ারিং। এটা খুব আমি মানে একদম মিনিমালিস্টিক ওয়েতে বলেছি, এতে আ লট মোর দ্যান দ্যাট। একটা ডেন্স লেয়ারিং থাকবে, লেয়ারিং অফ ইমোশনস, লেয়ারিং অফ ন্যারেটিভ, লেয়ারিং অফ আর্ট, লেয়ারিং অফ মিউজিক, ডিফারেন্ট ওয়েজ। মানে মিউজিক নিয়ে আমি একটা সেপারেট সেশন করবো আজকে, আর আমি বলছি না, বিকজ মিউজিক আড্ডা করতে গিয়ে আমি মিউজিক কেন বলছি, বিকজ সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা এমনভাবে ঋত্বিক ঘটক ইউজ করেছেন, সেখানে তার মধ্যেও একটা মিউজিক আছে, যেমন তিনি আবার ডকুমেন্টারিও করেছেন মিউজিশিয়ানদের নিয়ে। বাট এখানে আমি একটু হিন্ট দেব যে আর হয়তো আমরা একখানা কি দুখানা ক্যান্ডিড মিউজিক আড্ডার এপিসোড করবো, 10খানা যেই হয়ে যাবে এপিসোড, তখন আমরা উই উইল টার্ন টু হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড কার্নাটিক ক্লাসিক্যাল মিউজিক আ বিট। তো সেইখানে রাগের বিভিন্ন ইউজ, অ্যাট হোয়াট টাইম ইউ উইল ইউজ ওয়ান রাগা, সেটার একটা সিগনিফিকেন্স কি আছে, সেটার উত্তরণ অবতরণ, মানে একটু মানে রাইজিং ওয়েতে কি কি হবে, আর একটু ফলিং ওয়েতে কি কি হবে, সেখানে কোন কোন নোটস আছে, কোনটা কোমল কোনটা তীব্র, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করা শুরু করবো আস্তে আস্তে। ঋত্বিক ঘটকের কিন্তু হিন্টটা একটু কেন দিলাম, যদি আমরা ঋত্বিক ঘটকের সিনেমা দেখি তাহলে দেখবো সেখানে ক্লাসিক্যাল মিউজিকটা কি সুন্দরভাবে ইউজ করা হয়েছে, বিটোভেনের ইউজ কিংবা বিটোভেনের থেকে এতটা ইন্সপায়ার সেখানে ইউজ করা হচ্ছে কিভাবে, রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হচ্ছে, ফোক ইউজ করা হচ্ছে, আবার ক্লাসিক্যাল মিউজিক, বিশেষ করে শরৎ তিনি কিছুদিন শিখেও ছিলেন, শরদের ইউজটা, বাহাদুর খানের শরদ, এক্সকিউজ মি, সেটা কিভাবে ইউজ করা হচ্ছে। ইনস্ট্রুমেন্ট আমরা শরদ নিয়ে কথা বলবো, সেটার কি ফিলটা আমাদের, সেটা নিয়ে কথা বলবো, এবং সিন নিয়ে হয়তো আমরা অ্যানালাইসিস করলাম। যেমন বাড়ি থেকে পালিয়ে একটা সিন দিয়েছি আজকে, যেইটুকুনি ওই ভিডিওটা দিয়েছি 5 or 6 minutes, সেখানে আমরা দেখবো সেখানে কতগুলো ডেন্স লেয়ারিং আছে।
ক্যারেক্টার ওয়াইজ, প্লট ওয়াইজ, এবং সেখানে যেটা দেখানো হচ্ছে, হাওড়া ব্রিজ দেওয়া হচ্ছে, ব্রিজের মধ্যে দিয়ে সেখানে যে গানটা গাওয়া হচ্ছে, হাউ দ্য ক্যারেক্টার ইজ ফিটিং টু দ্যাট কনটেক্সট, এবং তার সাথে সাথে ভিজুয়াল ইমেজারি, মেটাফোর্স, সবকিছু একসাথে মিশে যেন একসাথে একাকার হয়ে গেছে। তো উই উইল টক অ্যাবাউট অল দিস থিংস। মেটা সিনেমা ইজ সামথিং উই উইল ডিসকাস আ লট। যে সিরিজটা আমরা স্টার্ট করব, সেটা এটা এটা তাহলে আমি ওই সিরিজটা তো ওই প্লেলিস্টেও রেখে দেবো, আর তার সাথে সাথে ওটাই আমরা কন্টিনিউয়াসলি ডিসকাস করতে শুরু করব, যে মেটা সিনেমা, সিনেমা অ্যাবাউট সিনেমা এবং মেটা সিনেমা এগুলো কি জিনিস ঋত্বিক ঘটক সেই টাইমে করেছে। মানে বলছি না, ভেঙে চুরে যে নতুন গ্রামার তৈরি করা, সেটা ঋত্বিক ঘটক দেখিয়ে গেছেন। মানে ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক, হিজ ওন সিনেমা, নট কপিং আদার্স, এমন কোনো প্রিডেসেসার্স নেই, এমন একটা ব্যাপার। আমি দেখতে পাচ্ছি আইজেনস্টাইনের ইনফ্লুয়েন্স আছে, আমি দেখতে পাচ্ছি রাশিয়ান জার্মান ইনফ্লুয়েন্স আছে, হলিউডের যেন কোনো ছাপ মাত্র নেই। সবকিছু একদম অন্তর্নিহিত করে তার গল্পটাকে নিজের করে নিয়ে তার মধ্যে এক্সপ্রেশন, এবং অ্যাক্টারদের খুব নিজের মনে রাখা। বা বিশেষ করে যুক্তিতক্কের গল্পে যদি আমি প্রোটাগনিস্ট দেখি, মেয়েটিকে যদি দেখি, অসাধারণ একটা কাস্টিং। ও অনেক সময় নন ভার্বাল, আমি সবসময় ফোকাস করি যে অনেক সময় ভার্বাল অ্যাক্টিং এর ক্ষেত্রে নন ভার্বাল অ্যাক্টিং মোর পাওয়ারফুল, বিকজ ইটস নন ভার্বাল কমিউনিকেশন। যখন আমি যুক্তিতক্ক গল্প দেখছি, when I am looking at the girl, the character, beautifully she is acting through her eyes, through her facial expression, through her presence, তো সেইটা দেখে আমার অ্যাক্টিং এর তখন যখন আমি ওয়ার্ডস ইউজ করব, দ্যাট ইজ ফিলিং মোর ভার্বোস, you know, more redundant. We don't need it. A director knows when you need it, when you don't. A great director knows it. তো ঋত্বিক ঘটক তখন তিনি জানতেন কয়েকটা সিন হচ্ছে তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, তার মধ্যে একটা অ্যাফেকশনের একটা রিলেশনশিপ, তার মধ্যে রেসপেক্টফুল একটা রিলেশনশিপ, সেটা যে অটোমেটিক্যালি ডেভেলপ করে থ্রু সিনস, সেটা খালি অ্যাক্টিং এর মধ্যে দিয়ে, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল অ্যাক্টিং, খুব লিটল ভার্বাল ওয়ার্ডস এবং নন ভার্বাল অ্যাক্টিং। এবং ইভেনচুয়ালি আই হ্যাভ রিটেন আ স্ক্রিপ্ট, সেভারাল স্ক্রিপ্ট, আমার সব স্ক্রিপ্টের মধ্যে এরকম কিছু nuances থাকে, বিকজ আই হ্যাভ মেড মাইসেলফ লাইক দ্যাট পার্সন ডিউ টু দ্য এক্সপোজার অফ ওয়ার্ল্ড সিনেমা অ্যান্ড অল। বাট আজকে আমি দেখছিলাম কয়েকটা সিন, and I wrote a script the way I imagined the script to make like into a movie. মানে আমি যেভাবে how I wanted to make that movie, I saw a lot of similarities today. মানে it's like revisiting ঘটক যখন আজকে আমি দেখলাম, ঋত্বিক ঘটককে যখন আমি দেখলাম, there were scenes I was trying to direct in that similar way or something more than that, but ওইখানে যে ডেপটা আমি দেখছি, that was truly awesome. মানে দুজনের চাউনির মধ্যে বা জেস্চারের মধ্যে দিয়ে যে অ্যাক্টিংটা হচ্ছে, অনেকে বুঝতেই পারেনি। মানে আমি যারা এটা দেখেছিল, তারা এত অজ্ঞ বা গণ্ডমূর্খ, তারা দেখে বুঝতেই পারেনি, বিকজ তারা খালি ওয়ার্ডস গুলো দেখেছে বা সিনটা দেখে কতক্ষণে চুরি করবে, কতক্ষণে নকল করবে, দ্যাট ওয়াজ দেয়ার আইডিয়া। বাট ওইটা থেকে আমি যখন বললাম না, সাবটেক্সট আমি বলছিলাম, অ্যাজ আ ডিরেক্টর নোজ হাউ টু রিড বিটুইন দ্য লাইনস, যেটা লেখা নেই লাইনে, সেটাকে আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ নট দেয়ার। তো সেইটা যখন আমি দেখছি, আমি আজকে যখন দেখছিলাম, ইটস এ ভেরি ফ্যাসিনেটিং থিং টু ডু। দেখে আমি দেখলাম যে সেই ইমোশনাল যে লেয়ারিংটা, প্রিসাইসলি আই থট অ্যাবাউট দ্যাট ডিউরিং দ্য ডিরেকশন পার্ট। So, I mean, these are the things you convey to the actors. Casting is very important. I will mention again and again casting, because I made a mistake. When you do wrong casting, your entire movie can go wrong. So casting is really important. Jukti Tokko Goppo, it has a very good cast. বিশেষ করে the girl, she is wonderfully cast. মানে ওকে, ও যেভাবে ওকে নেওয়া হয়েছে, ওর প্রেজেন্সটা itself is fitting into that character. মানে she doesn't have to speak much. সুবর্ণ রেখা দেখি, ভেরি মাচ সিমিলার। তো আমি যদি মেঘে ঢাকা তারাতে দেখি, ভেরি সিমিলার। আমার যে কাস্টিং করা হয়েছে, সেই কাস্টিং এর মধ্যে রোলটা যেন একদম বেস্ট ফিট মনে হচ্ছে আমার কাছে। সেখানে আমি ডায়লগটা যতটা লাগে আমি দিচ্ছি, তার সাথে যে ইমোশনাল লেয়ারিংটা দিচ্ছি, বাট কাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে যদি আমি আজকে আর অন্য কাস্টিং দিয়ে দিই, একটা আউট অফ কনটেক্সট একটা ড্রেস বা মিজনসেন একটা করে ফেলি, তাহলে দ্যাট উইল টেক মি আউট অফ দ্য স্টোরি। ইট ইজ নট রকেট সায়েন্স, তাই না? তো যার জন্যই একটা অথেন্টিসিটির ব্যাপার আছে, ভয়েসটা যখন আমি হচ্ছে জেনুইনলি এক্সপ্রেস করা হচ্ছে, দ্যাটস ওয়াই উই ক্যান রিলেট টু দ্য স্টোরিজ আ লট। যে দুটো ক্যারেক্টারকে বলা হচ্ছে, তাদের যে একটা ডাইজেটিক ওয়ার্ল্ড, মানে ডাইজেসিস যেটা আছে, সিনেম্যাটিক ওয়ার্ল্ডে যখন আছে, আমি সেই সিনেম্যাটিক ওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছি ডিউরিং দ্যাট মুভি বা ডিউরিং দ্যাট ন্যারেটিভ। আমি যখন সিনেমাটা দেখছি, আই অ্যাম আ পার্ট অফ দ্যাট অলসো।
সো আই ক্যান রিলেট টু ইট, দ্যাটস ওয়াই দে, রিলেটিবিলিটি ফ্যাক্টর একটা খুব বড় ফ্যাক্টর ন্যারেটিভে। সো ইউ ক্যান রিলেট টু দ্য ক্যারেক্টার্স, দ্য কনফ্লিক্ট। আমাদের ফ্যামিলিতে হয়তো আমাদের বাবা মার সাথে এরকম একটা ঝগড়া থেকেছে, রিলেটিভসদের সাথে বা সোসাইটির সাথে, এইগুলো আমরা দেখেছি। সেখানে আমরা দেখছি দ্য ওয়ে দিস ডিরেক্টর হ্যাজ ডেসক্রাইবড ইট অর এক্সপ্রেসড ইট। এবার আমি যদি সেটাই করি, আই নো দ্য সিচুয়েশন, আই নো দ্য কনফ্লিক্ট, বাট সিন্স আই এম এ ডিফারেন্ট হিউম্যান বিইং, সিন্স আই এম এ ডিফারেন্ট পার্সন অল টুগেদার, দ্য ওয়ে আই উইল ডিরেক্ট দ্যাট উইল বি ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাট। বাট কোথাও না কোথাও তো একটা ইউনিভার্সাল ইমোশনের কানেক্ট থাকবেই, সেইখানে উই ক্যান রিলেট টু ইট আ লট। That is the thing one should understand in terms of filmmaking. If you really want to be a global world class filmmaker, great filmmaker, this is what you should understand. স্টোরি ইন হাইপারলিঙ্ক ফরম্যাট, অনেকগুলো স্টোরি একসাথে মিশছে হাইপারলিঙ্ক ফরম্যাটে হচ্ছে। ন্যাশভিলে আমরা দেখি যে রবার্ট অল্টম্যান, সেটা নিয়ে আজকে খুব কথা হয়। রবার্ট অল্টম্যানের স্টোরি, নন লিনিয়ার ন্যারেটিভ, নন লিনিয়ার এডিটিং, এগুলো নিয়ে অনেক খুব কথা হয় আর কি। মানে ই ওয়াজ এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ডিরেক্টর, বাট আমাদের ঋত্বিক ঘটকও সেরকম কাজ করেছেন আর কি। রবার্ট অল্টম্যানের আগে তিনি এগুলো করেছেন। অ্যাঙ্গার অ্যান্ড সাফারিং, উই নো দ্যাট তার অ্যাঙ্গার সাফারিংটা চ্যানেলাইজ করা হয়েছে। anarchy in different perspectives, in different ways, conveyed in movies artistically. সেটাই আমি বলছি যে অ্যানার্কিটা কিরকম হলো। অ্যানার্কিটা আমার হলো আমি দুম করে একটা জায়গায় গিয়ে মেরে আসলাম, একটা ডান্ডা নিয়ে মারতে চলে গেলাম, দুমদাম করে কেলিয়ে আসলাম, যেটা এই যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হয়। অ্যানার্কি, ইফ ইউ লুক অ্যাট ঋত্বিক ঘটকস অ্যানার্কি, cinematic language use করে artistic way তে how you can express anarchy. We know that is anarchy, but still we know that that is expressed through cinematic language. So there is an artistic creation in that. There is a constructive approach. আর আমি করলাম না রাগের বসে মার হয়ে গেল, মারধর করে দেখলাম, একটা ম্যাসকুলিনিটি দেখিয়ে এলাম, এরকম হয়ে গেল। সেখানে কোনো আর্ট নেই যদি আমি সেটাকে রিয়েলি আর্টিস্টিক্যালি না এক্সপ্রেস করতে পারি। সেটা জাস্ট একজন পারফর্ম করলো, একটা কিছু একটা সিন পারফর্ম করলো, সেটার মধ্যে আর্ট নেই। এন্টারটেনমেন্ট ভ্যালুটাও অনেক সময় ফোর্স করে দেওয়া। সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করলাম কোথায়? সেটা তো আজকে অন্য আরেকজন গিয়েও মারপিট করে আসতে পারে, সেটা একটা ভিডিও তুলে নিতে পারে, তাই না? তখন আমি ইউটিউবেও সেই ভিডিও আজকে করে হাসাহাসি করতে পারি, যেটা ওয়েব সিরিজের সাথে। তাহলে সিনেমার পার্থক্যটা কোথায়? আজকে ইউটিউবে একটা ভিডিও তৈরি করা হচ্ছে, একটা কমেডি হলো, ট্র্যাজেডি হলো, মারামারি হলো, যা কিছু হোক না কেন, তার সাথে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজটা আমার কোথায় গেল? You will look at Ritwik Ghatak's movie, you will understand how you can express anarchy through a cinematic language, constructively through art. সেটা খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল ইস্যুজ এগেইন ডিসকাসড a lot, পার্টিশনের যে ট্র্যাজেডি হতে পারে, ম্যান ওম্যান জেন্ডার, সামটাইমস ইরেসপেক্টিভ অফ জেন্ডার, মোস্টলি ইরেসপেক্টিভ অফ জেন্ডার, মানে জেন্ডারের থেকে ওপরে উঠে একটা হিউম্যান বিইং এর যে কনফ্লিক্ট, সেটাকে ওখানে করা। তো সেইগুলো আর কি। আবার ওই কার্ল ইয়াং এর অ্যানিমাস চলে আসবে, সেখানে সেটাকে কিভাবে বুঝে সেটাকে এক্সপ্রেস করা। সব কিছু সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, বিউটিফুল সিনস, বিউটিফুল ডায়ালগস, সেখান থেকে কনফ্লিক্ট, দুটো ক্যারেক্টারের ডায়নামিক্স, এইগুলো হচ্ছে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে দেখানোর খুব দরকার। যত আমরা এগুলো লেখাটাকে ভালোভাবে বুঝবো, লিটারেচারটাকে ভালোভাবে বুঝবো, ফিলোসফিটা ভালোভাবে বুঝবো, পলিটিক্সটাও ভালোভাবে বুঝবো, আর্টিস্টিক যে পলিটিক্সটা আছে, আর্টিস্টের একটা পলিটিক্স আছে, দ্য ওয়ে হি অর শি কনভেজ হিজ মেসেজ থ্রু হিজ অর হার আর্ট ওয়ার্ক, সেটার একটা পলিটিক্স আছে। সেটাকে যখন আমি বুঝবো, দেন আই ক্যান সামটাইমস ফর সাম ডিরেক্টরস আই ক্যান এক্সপ্রেস ইন এ মোর প্রোফাউন্ড ম্যানার। কেউ এরকম ভাবে হেলায় করে দেয়, সেটা দেখে তারপরে লোকে অ্যানালাইসিস করে, কেউ আবার বুঝে, নট প্রোপাগ্যান্ডা, নট ম্যানিপুলেশন। আর্টিস্টের একটা পলিটিক্স আছে, যে হয়তো একটা সিচুয়েশন খারাপ, সেটার আমি একটা সলিউশন দেবো। যদি আমি এরম ভাবে সলিউশনটা দিই, তাহলে হয়তো লোকে বুঝবে না। আমি যদি একটু আর্টিস্টিক পলিটিক্সটা ইউজ করে সেটা ভাবে ক্রিয়েটিভ, সেটাও কিন্তু সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, ক্রিয়েটিভলি করে যদি আমি কমিউনিকেট করি বা কনভে করি, পিপল উইল আন্ডারস্ট্যান্ড ইট ইন এ বেটার ওয়ে। বোধগম্যতা যেটা আছে সেটাকে একটু বাড়বে, সেটার মধ্যে একটা ফিল গুড তো বলবো না, ফিল গুড ইজ এ ভেরি লো টার্ম আই ইউজ। একটা অডিয়েন্সের যে ইমোশনাল একটা আপলিফটমেন্ট হলো, বা অডিয়েন্স যখন বুঝলো, বা তারা যদি একটা মিস্ট্রিও সলভ করে, তাদের মধ্যে তাদের সাথেও সেটার জন্য একটা সেন্স অফ বিলঙ্গিং চলে এলো। এইগুলো হয় ডিউরিং দ্য ওয়ার্কশপ, ইউ ডু অল দিস থিংস, ডিউরিং দ্য শুট ইউ ডু অল দিস থিংস, ইচ ওয়ান, বিকজ উই ওয়ান্ট হোয়াট ইজ গুড ফর এভরি ওয়ান, রাইট? আর আমরা তো কখনো এই মেন্টালিটি নিয়ে কাজ করতে চাই না, অ্যাজ আ ফিল্ম মেকার অর অ্যাজ আ ডিরেক্টর অর অ্যাজ প্রডিউসার, হুএভার ইট ইজ, যে আই ওয়ান্ট সামথিং harmful for my cast or crew. We never think about that. We always think about the benefit of the cast or the benefit of the crew. If they have come to us during that movie, maybe after doing that movie, they will be a better human being. They will be a better person.
because during the process they are discovering something new. So that's a process of discovery also. Exuberance আমার থাকছে, ডিসকভারি আমার থাকছে, আমার একটা সেন্স অফ বিলঙ্গিং থাকছে, সেন্স অফ বিইং একটা কনভে হচ্ছে। এই সব কিছু মিলে কি হচ্ছে, সামটাইমস অ্যাক্টররাও তাদের ভয়েস খুঁজে পাচ্ছে। একটা সিন নিয়ে যখন একজন ডিরেক্টর খুব ভালোভাবে এক্সপ্লেন করে, তখন মেবি দ্য অ্যাক্টর ইজ ব্রিঙ্গিং আ লট, রাইট? যেখানে এখানে সুপ্রিয়া দেবীর ক্ষেত্রে যেটা মেঘে রেখা তারাই হয়েছিল। সো দ্যাট ইজ হোয়াট, মানে দ্যাট ইজ ওয়ান এক্সাম্পল। আমি অ্যাক্টিং এর সময় এটা বলেছিলাম, আজকে সিন্স উই অলরেডি ডিসকাস দিস, আমি এক্সাম্পল দিতে পারছি আমাদের বাংলা জায়গা থেকে। তো সেটাই আর কি, যখন মেঘে ঢাকা তারাতে যখন ঋত্বিক ঘটক ডিরেক্ট করছিলেন, তখন এই আপন অ্যাক্টরকে আপন করে নিয়ে তাকে যে ডিরেকশনটা দেওয়া, সেখান থেকে অ্যাক্টরেরও অনেক কিছু ভেতর থেকে বেরিয়ে আসছে। যার জন্য আমরা যখন মেঘে ঢাকা তারাতে সুপ্রিয়া দেবীর ক্যারেক্টারটা দেখি, তখন উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে সেখানে ওই রং চং গ্ল্যামারটা না হয়ে ওই ক্যারেক্টার জন্য যা দরকার সেটাকে যেন মানে এক্সপ্রেসড হচ্ছে আর কি। তো সেটাই সোশ্যাল ইস্যুজ আমরা করেছি, রেবেলিয়ন থ্রু আর্ট ইন ইটস পিওর ফর্ম, অথেন্টিক ভয়েস, হিজ ভয়েস হিমসেলফ, উই ক্যান সি ঋত্বিক ঘটক হিমসেলফ ইন হিজ মুভিজ অ্যাজ অ্যান অ্যাক্টর হতে পারে, বা যদি না হতে পারে একজন অথর হিসাবে, মানে তার ইমপ্রিন্টটা ইজ ভেরি মাচ এভিডেন্ট অন হিজ মুভিজ। কালী ব্যানার্জির অ্যাক্টিং নিয়ে আমরা কথা বলবো, আমাদের আইপিটিএ বলে একটা অ্যাসোসিয়েশন ছিল, তার সেখানে তিনি ছিলেন অসাধারণ একজন অ্যাক্টর। উৎপল দত্ত যেমন একজন অসাধারণ অ্যাক্টর, আরেকজন অ্যাক্টর হচ্ছে কালী ব্যানার্জি, মানে আমি কথা বলবো দেন। ও আই এম সো সরি। আচ্ছা, আই থিঙ্ক দিস ইজ ওকে, 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 জাস্ট গিভ মি সাম টাইম। Yeah, so I will not talk about it more, but নেক্সটটা যখন আমরা সেশনটা করব, তখন আমি ইন্ডিভিজুয়ালি সংস গুলো নিয়ে আমি ডিসকাস করব। বাট আজকে যেটা করলাম, আমি জেনারেলি ঋত্বিক ঘটকের সিনেমা বা মিউজিক নিয়ে খুব একটা কথা বলা হয় না, রাইট? তো যেটা আমরা চেষ্টা করলাম, আমি আরেকটা স্লাইডের আরেকটা জিনিস দেখাবো। যেটা আমি চেষ্টা করলাম সেটা হচ্ছে যে, যারা একেবারে জানে না সিনেমা দেখে, তো যারা দেখেছেন তারা জানেনি, আর পিপল হু ডোন্ট নো অ্যাবাউট ইট, বিশেষ করে যারা নিউ জেনারেশন বা কন্টেম্পোরারি যারা আছে, যারা হয়তো ঋত্বিক ঘটকের নামটা শুনেছেন, তারা সিনেমাটা এখনো দেখেননি। আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম, আই জাস্ট ট্রাই টু গিভ অ্যান ইন্ট্রোডাকশন সো দ্যাট ইউ নো what he worked on, or what he conveyed through his movies, what he tried to express through his movies. ঠিক আছে, আরেকটু কন্টিনিউ করব। I think ব্রুটালি অনেস্ট একটা খুব কমন ব্যাপার যেটা আমরা দেখতে পারি। জাস্ট এ সেকেন্ড, এটা কি এলো? আসেনি না? ফ্যাশন চলে আসছে, ফ্যাশন ব্র্যান্ড। বুনুয়েলের খুব ভূমিকা ছিল, বুনুয়েলের নামটা বলা হয়নি। বুনুয়েলের আনচিয়েন অ্যান্ডলিউ এর এইসব জায়গাটা যখন ছিল, তখন সেগুলো, তারপর সারিয়ালিস্টিক ওয়েতে বুনুয়েল যখন সিনেমাগুলো বানিয়েছিল, তখন বুনুয়েলের কিছু মানে ইনফ্লুয়েন্স আছে, ছোট ছোট কিছু স্লাইড স্লাইড ইনফ্লুয়েন্স আছে, ইউ ক্যান সি আ লট। এটা বলেছে, এটা বলেছে। 4 নম্বর যেটা আছে এখানে, ঋত্বিক ঘটক সম্বন্ধে যেটা বলা হচ্ছে, থিঙ্কিং অফ ঋত্বিক দা, এটা নিয়ে একটু বলা হয়েছে। মানে এখানেও তিনি, এখানে যখন বলছেন একজন, thinking of Ritwik Da today, we must think ahead, you know, not just look back and not and rest on our laurels. মানে লরেলস বা হাতের লেখাটা যতটা আমি বুঝতে পারছি, লরেলসটা বা অ্যাওয়ার্ডের উপরে আমরা অতটা গুরুত্ব না দিয়ে, we should look ahead, you know.
আচ্ছা, এটা আমি সবই বলে দিয়েছি। সিনেমাটোগ্রাফির কথাও বলা হচ্ছে, অ্যান্ড ওয়ার্দি অফ ইটস ডেস্টিনি, মানে সিনেমাটোগ্রাফির একটা ডেস্টিনি করে বলা হচ্ছে, সিনথেসাইজিং অল দ্য আর্টস। যেটা আমি বললাম, আমি যেটা বলেছিলাম যে মিউজিক আসছে, আর্ট আসছে, ন্যারেটিভ আসছে, অ্যাক্টিং আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টস আমার আছে, পারফরমেন্স আর্টস আছে, সবকিছু নিয়ে একটা সিনথেসিস হচ্ছে। আমি ডায়ালেকটিক্স নিয়ে কথা বলবো এরপরে। তো সিনথেসিস সবকিছু নিয়ে একটা সিনেমা হচ্ছে এমন একটা আর্ট যেখানে সব আর্ট একসাথে মিশে মিশে যাচ্ছে। তো এখানে বলছে, আর উই রেডি ফর দ্যাট মেটামরফোসিস হুইচ টেক্স ফ্লাইট ইন ইটস লঙ্গিং ফর ইমর্টালিটি। তো আজকে আমি যেটা শুরু করলাম যেটা দিয়ে, যে ঋত্বিক ঘটকের অমরত্ব তো রয়েছে, কেন আমাদের একটা আহ, একটা ফ্লাইট আমরা নিচ্ছি লঙ্গিং ফর ইমর্টালিটি, যেটা আমরা চাইছি ইমর্টালিটি করে থ্রু দ্য ওয়ার্ক। তো মেটামরফোসিস এর জন্য কি আমরা তৈরি? যার জন্য আমি কাফকা এস্কির কথা বললাম, কাফকা অলসো টকড অ্যাবাউট দ্যাট কাইন্ড অফ মেটামরফোসিস। আমি ঘটক এস্কি কথাও বললাম, তো উই ক্যান টক অ্যাবাউট দ্যাট অলসো। তো ছোটখাটো ওই যে একটা বলছে এখানে, তিনি যেটা লাস্ট প্যারাগ্রাফেই তিনি মেন সামারিটা দিয়েছেন, সো উই উইল ফোকাস অন দ্যাট। ওপরে হিরোইক স্ট্রাগল নিয়ে কথা হচ্ছে, উইমেন অ্যান্ড মেন পার্টিশন, স্পেশালি দ্য ইয়াং, ওগুলো রয়েছে। আমি সেগুলোতে আমি অলরেডি বলে ফেলেছি বলে আর বলছি না, ভেরি সিমিলার। বাট এখানে যখন কথাটা হচ্ছে যে আমাদের এই যে ইনরিসাইকেলেবল ওয়েস্ট একটা দেওয়া হচ্ছে, ডাম্প করা হচ্ছে আমাদের সোসাইটির ওপরে, হ্যাঁ, কনজিউমেবল কালচারের একটা থেকে একটা অ্যাজ এন কনজিউমেবল কালচারের উপরে আমাদের সোসাইটির উপরে ডাম্প করা হচ্ছে একটা ইনরিসাইকেল অর আই থিঙ্ক আনরিসাইকেলেবল ওয়েস্ট লিখেছে। ইনরিসাইকেলেবল তো হয় না, আনরিসাইকেলেবল ওয়েস্ট ওয়েস্ট একটা দিয়েছে। তো সেটার থেকে বেরিয়ে গিয়ে সেটা কি আমরা সেটেল করে দেবো, নাকি সেটার থেকে বেরিয়ে গিয়ে আমরা একটা মেটামরফোসিসকে ডিজায়ার করছি? তো মেটামরফোসিসটাকে যখন আমরা ডিজায়ার করছি, তখন সেখানে আমি কেন এটা আরো দেখালাম, তিনি শেষ করছেন হচ্ছে রেজ এগেনস্ট দ্য ডাইং অফ দ্য লাইট। সেটাও আমরা মানে কোইন্সিডেন্টালি আমরা যখন কবিতা নিয়ে নোবেল প্রাইজ উইনিং পোয়েটস, বা যখন আমরা পোয়েট্রি, আই থিঙ্ক লাস্ট সেশনটা যখন আমরা করেছি, আমরা তখন ডিলান থমাসকে নিয়েও একটু কথা বলেছি। একটা কবিতা আমি অ্যান্থনি হপকিন্সের পড়া একটা, ডিলান থমাসের ডোন্ট গো জেন্টল ইনটু দ্যাট গুড নাইট, সেই কবিতাটা বলেছি। And that is a line from that. মানে we have to rage against the dying of the light now. That's why we are going towards a metamorphosis. How the metamorphosis will happen? That will be through a synthesis of different arts. And what will be the arts? As we are already talking about, আমাদের যে প্রত্যেক কটা প্লেলিস্ট তৈরি হচ্ছে, প্রত্যেক কটা প্লেলিস্টের মধ্যে, প্রত্যেক কটা সিরিজের মধ্যে আমরা যেন বলছি, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, আর্ট ডিরেকশন, প্রোডাকশন ডিজাইন, ন্যারেটিভ, লেখালেখি, মিউজিক, হোয়াট এভার ইট ইস, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়ালি আমরা বলেছি, when we do the synthesize of all the arts, সেটা নিয়ে আমরা একটা মেটামরফোসিস করব। যেখানে আমি মেটা সিনেমার কথা বললাম, মেটাফিজিক্যাল আরেকটা ট্রান্সফরমেশন, ট্রান্সেন্ডেন্টাল একটা ট্রান্সফরমেশনের কথা যদি ইফ উই টক অ্যাবাউট, তারপরে সেগুলো করে উই উইল গো ফার্দার। তো এরকমই তার নিজের একটা স্টাইল ছিল, এটা একটা বললাম। আর আমি জাস্ট একটু বলি, আর্টিস্টিক ইন্টিগ্রিটি তো বলেছি, ফোর্থ ফল বলেছি, যে রাতে দুয়ারগুলিটাও বললাম। আর এটা যে চশমা পড়লেই যে রেসপেক্ট আর্ন করা যায়, এটাও সবসময় না। মানে অনেকে ঋত্বিক ঘটকের মতো চশমা পরেই ভেবে ফেলেন যে তারা ঋত্বিক ঘটক হয়ে গেলেন, সত্যজিৎ রায়ের মতো চশমা পরেই হয়ে গেলেন। শুধু চশমা পরেই হয় না, এই চশমার যেটা আছে না, সামটাইমস ইটস লাইক এ প্রপ। এই চশমা আমি খুলে ফেললাম তাও আমি, এই চশমা আমি পরে ফেললাম তাও আমি। চশমা পরে যখন আমি একটা প্রিটেন্স করছি, মানে একটা প্রিটেনশন, একটা প্রিটেন্ড করছি যে আই উইল কাম ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, সো আই উইল গার্নার সাম ট্রাস্ট, আই উইল আর্ন সাম ট্রাস্ট, অ্যান্ড পিপল উইল রেসপেক্ট মি মোর, এটা যদি আমি খুলে ফেলি তাহলেও পিপল আমার রেসপেক্ট করবে। বিকজ ইটস বিকজ অফ মাই ক্যারেক্টার, কিভাবে আমি আমার ব্যক্তিত্ব তৈরি করছি, কিভাবে আমি আমার চরিত্র তৈরি করছি, কিভাবে আমি আমার কাজ দিয়ে কথা বলছি, হাউ আই এম স্পিকিং থ্রু মাই ওয়ার্ক, হাউ আই এম লিডিং বাই এক্সাম্পল। তো রেসপেক্টটা ব্যক্তিত্ব দিয়ে অর্জন করতে হয় বা কাজ দিয়ে অর্জন করতে হয়, সেটা শুধু কথা দিয়ে বা একটা চশমা পরে নিলাম মনে হলো আমি একটা গম্ভীর ব্যক্তি, আমি একজন লিডার হয়ে গেলাম, সেটা সবসময় হয় না। হ্যাঁ, পার্সোনালিটি ডেফিনেটলি একটা নন ভার্বাল কমিউনিকেশন হয় অনেক সময়, যেটা হয়। বাট সেটা যদি প্রিটেন্ডের একটা প্রিটেনশনের ব্যাপার চলে আসে, যে এটা পড়েও আমি এমন কথা বলছি
দ্যাট ডাজন্ট গো উইথ মাই লিডারশিপ স্টাইল, বা আমার লিডারশিপ যে অ্যাপ্রোচটা বা অ্যাজ আ লিডার আমার যে রোলটা মেনটেন করা উচিত সেটা হয়তো মেনটেন হচ্ছে না, তাহলে এই চশমা আমি পরি কি পরি না, ইট ডাজন্ট ম্যাটার। তো এইগুলো আমাদের খুব মনে রাখতে হবে যে আমাদের বাংলায় আমার তো কালচারাল ক্যাপিটাল ছিল, তো সেটার একটা কারণ ছিল, and that was based on depth, that was based on a lot of cultural aesthetics বলি, আমাদের নেচারে কালচার আছে যেটা আমি বারবার বলেছি। ঋত্বিক ঘটক কুড গেট দ্যাট। আমরা কি রেডি সেটাকে ধারণ করার জন্য? আমরা আজকেও যখন কলকাতার রাস্তা দিয়ে হাঁটি, আমি তো অন্তত বা আমার সাথে যে যারা থেকেছেন বা যদি খুব ভালো আর্টিস্ট যারা এসে থাকেন, নেচারে বা অ্যাম্বিয়েন্সের মধ্যে আই ক্যান সি সিনেমা। ফটোগ্রাফির জন্য কলকাতা ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ এত এত কালার আছে, এত লোকজন এবং ডেমোগ্রাফি ডিফারেন্ট ধরনের লোকজন রয়েছে। সো যারা স্ট্রিট ফটোগ্রাফি করছে বা কালার নিয়ে কাজ করছে বা হয়তো পুরোনো দিনের আর্কিটেকচার নিয়ে কাজ করছে, তাদের বিশেষ করে তাদের জন্য কলকাতা ইজ এ ফ্যাসিনেটিং প্লেস টু শুট। তারপরে কলকাতার কিছু সিগনেচার এলিমেন্টস আছে যেটা দেখলেই উই ক্যান সে দ্যাট দিস ইজ কলকাতা, দিস ইজ ভেরি মাচ কলকাতা। তো আরো অনেক কিছু ব্যাপার আছে, যখন আমি নেচার দিয়ে যাচ্ছি সেটা সিটি লাইফে হতে পারে একরকম, ভিলেজ লাইফে একরকম হতে পারে, বাট দ্য এসেন্স অফ বেঙ্গল, দ্য এসেন্স অফ নেচার, এবং সেটা মাইক্রোকজম অ্যান্ড ম্যাক্রোকজম থেকে বললে উই ক্যান টক অ্যাবাউট দ্য হিউম্যান, ইউনিভার্সাল হিউম্যান ইমোশনস। সেখান থেকে কখন আমি একটা পদ্মা নদীর গল্প পড়তে পারি, সেখান থেকে রিভারের খুব ইনফ্লুয়েন্স ছিল ঋত্বিক ঘটকের জীবনে, রিভার্সের খুব ইনফ্লুয়েন্স ছিল, তিতাস একটি নদীর নাম, সুবর্ণরেখা বলি আমি, পদ্মা, এই নদী, এই প্রত্যেকটা নদীর খুব একটা এসেন্স ছিল, এবং প্রত্যেকটা নদীর কিন্তু একটা এনার্জি আছে। ইফ ইউ গো দ্যাট, আমাদের গঙ্গা নদীর একটা এনার্জি আছে, পদ্মা নদীর একটা এনার্জি আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিভার্স ভেরি ওয়েল। যদি আমরা পাশে গিয়ে একটু ইন্ট্রোস্পেক্ট করি বা বসি, আমরা দেখতে পাবো প্রত্যেকটার একটা এসেন্স আছে। তো ঋত্বিক ঘটক সেটা খুব সুন্দরভাবে বুঝেছিলেন, এবং তার সিনেমাতে তিনি সেটা বারবার দেখিয়েছেন যে নদীর নামটা ইউজ করে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা কিভাবে একটা থিমকে ইন্সপায়ার করছে বা সেখানে এসেন্সটা কিভাবে কনভে করা হচ্ছে। তো এগুলো খুব ম্যাটার করে। ঠিক আছে, তো আমি এটা আজকে এখানেই শেষ করব। নেক্সট যে এপিসোডগুলো আমি করব সেখানে আমি ডিটেলে ইন্ডিভিজুয়ালি গানগুলো দেখিয়ে কয়েকটা সিন দেখিয়ে কথা বলবো। আর ইন দ্য মিন টাইম লুক অ্যাট দ্য কমিউনিটি, লুক অ্যাট দ্য পোস্টস, সো দেয়ার আই কিপ শেয়ারিং অর উইল কিপ শেয়ারিং আ লট অফ থিংস, যেখানে আমরা অনেক কিছু নিয়ে একসাথে বলছি। বাট এরপরে একটা সেশন হবে বিফোর আই গো টু দ্য সিএমএ নেক্সট সেশন, যেখানে উই উইল টক অ্যাবাউট, যেটা আমি বলেছিলাম আগের দিন, যে we have talked about Rachel Portman, we have talked about Alejandro Despla, we have talked about Thomas Newman, we have talked about Gustavo Santaolalla. চারজনের একরকম ভাবে আমি বললাম, মানে চারজনের চার ধরনের ওয়েতে, বা যদি আমি বলি চার ধরনের স্টাইল বলি, বা চার ধরনের ওয়েতে তারা এক্সপ্রেস করছে, বাট প্রত্যেকটা মিউজিকের মধ্যে পোয়েট্রি আছে। ঠিক তেমনই ভাবে ঋত্বিক ঘটকের যে আমাদের সিনেমা, সেখানে কিন্তু বাংলার যে মাটির পোয়েট্রি সেটা খুব ভালোভাবে আছে। সেটা তিনি ফোকে ইউজ, ওয়েদার হি ইজ ইউজিং ফোক, ওয়েদার হি ইজ ইউজিং রবীন্দ্রসঙ্গীত, অর হি ইজ ইউজিং আ ক্লাসিক্যাল পিস, বি ইট ওয়েস্টার্ন অর ইন্ডিয়ান ক্লাসিক্যাল, প্রত্যেকটার মধ্যে একটা পোয়েট্রি আছে, এবং ভেরি মাচ বাংলার যে মাটির গন্ধ সেটা কিন্তু ইটস দেয়ার, ভেরি মাচ দেয়ার। So we will do a session specifically on that, where we will talk about painting, music, এবং বাংলার যে নেচারটা সেটা কিভাবে ওর মধ্যে মানে এই যে ইনি যেমন বাংলার ক্ষেত্রে বলছেন, বাকিরা তাদের ইউনিভার্সাল, প্রত্যেকটার মধ্যে ইউনিভার্সাল অ্যাপিল। একজনের অরিজিন হয়তো ফ্রেঞ্চ হতে পারে, বাট হি ইজ বিকেমিং ইউনিভার্সাল। আরেকজনের অরিজিন হয়তো বেঙ্গল হতে পারে, বাট হি ইজ ইউনিভার্সাল। আরেকজনের অরিজিন হয়তো ব্রিটেন বা ইংল্যান্ড হতে পারে, বাট শি ইজ ভেরি ইউনিভার্সাল। প্রত্যেকের মধ্যে আরেকজনের সাউথ আমেরিকা হতে পারে, বাট হি ইজ অলসো ভেরি ইউনিভার্সাল। তো মিউজিক ইজ এ ল্যাঙ্গুয়েজ, sometimes music is a religion itself. You have to understand that universal human emotion. আমি জাজ করছি না ওইটা ওই জায়গার বলে আমি শুনবো না, আমি জাজ করছি না, আমি দেখছি মিউজিকটা কি আমায় এফেক্ট করছে, যদি করে দেন আই এম পুটিং পেইং সাম রেসপেক্ট টু দ্যাট মিউজিক, পেইন্টিং, অ্যান্ড overall coherent art. So we will do a session on that. That will be a very creative one, where we will talk about music, art, painting, everything together, right? And also we will bring a little bit of cinematic language, because we cannot omit cinematic language, because it's very much evident on the like scenes or mise en scène যদি আমি দেখি, তাহলে that is there, visual imagery and all that stuff. So we will do that. Let's hope for the best, and then we will continue this.
আজকে আমি করতে গিয়ে আমার মনে হলো উই শুড ডু আ সিরিজ অ্যাবাউট দ্যাট। সো সেখানে আমরা আরো ক্লাসিক ফিল্ম মেকার্সদের সাথে নিয়ে কথা বলবো এবং কত ডেপথ নিয়ে তারা সিনেমা বানিয়েছে, বিকজ আই থিঙ্ক দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। ইউ শুড নো হোয়াট দে রিয়েলি ওয়ান্টেড টু এক্সপ্রেস। একটুও যদি ইমপ্রুভমেন্ট হয় দ্যাট উইল বি বেটার। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লোকজনকে জানান। এটা আর বেশি বাড়াবো না, ব্যাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। Press the bell icon on the YouTube app and never miss another update.